চলো এবার তাহলে শুরু করি। যারা আজকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলো না তারা রেকর্ডিং ফলো করে নেবে। তো আমরা কম্পিউটেশনাল সরি আমাদের এআই যেটা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম অথবা কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স, তার ফার্স্ট চ্যাপ্টারে আমরা এখনো বিলং করছি, কারণ চ্যাপ্টারটা অনেকটাই বড়। তো লাস্ট ক্লাস অবধি যতটা হয়েছিল আমরা তারপর থেকে আজকে কন্টিনিউয়েশন করি। তো বিফোর গোয়িং টু দ্য নেক্সট টপিক, লাস্ট ক্লাসে যা যা হয়েছিল বা লাস্ট ক্লাস অবধি কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে করে নিতে পারো যারা আজকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমরা নতুন টপিকে চলে যাব। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ হোপফুলি? তো লাস্ট দিন আমরা এআই ইউজ করে আমরা কিছু গেম ডিজাইনিং সম্পর্কে আলোচনা করছিলাম। তো সেখানে যাওয়ার আগে আমরা বিএফএস ডিএফএস নিয়ে আলোচনা করেছিলাম, কিছু ট্রি অ্যান্ড গ্রাফস টার্মিনোলজি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ফার্দার তারপর থেকে শুরু করা যাক। তো যেভাবে গতদিন আমরা একটা পার্টিকুলার তোমার গাসিং গেম নিয়ে আলোচনা করেছিলাম, তার থেকে অনেক পপুলার গেম হলো আমাদের টিকট্যাকটো। তো হোপফুলি এখানে যারা আজকে লাইভ ক্লাস অ্যাটেন্ড করছো সবার কাছে টিকট্যাকটো যথেষ্ট ওয়েল নোন গেম। তো সেখানে দাঁড়িয়ে টিকট্যাকটো তোমার স্টেট স্পেস গ্রাফ তার একটা খুব উৎকৃষ্ট এক্সাম্পল, এবং পরীক্ষার সময় অনেক সময় তোমার টিকট্যাকটো গেম সম্পর্কে লিখতে বলে। 8 পাজেল গেম বলে একটা গেম আছে, সেই গেমটা সম্পর্কে আমরা সামনে জানবো, সেটা সম্বন্ধে আমাদের লিখতে বলা হয়। তো ফার্স্ট আমরা একটু ছবিটা দেখে নিই, যখন আমরা টিকট্যাকটো সলভ করব কিভাবে করা হয়। যখন অ্যাট দ্য বিগিনিং উই হ্যাভ এ এমটি, এটাকে আমরা চার্ট বলতে পারি। তো সেখানে দাঁড়িয়ে আমরা পার্টিকুলারলি মিনিমাম দুজন প্লেয়ার দিয়ে আমাদের শুরু করতে হয়। তো আমাদের সামনে দুটো সিম্বল অ্যাভেলেবেল রয়েছে, একটাকে বলা হয় ক্রস আর একটাকে বলা হয় জিরো। সো আমরা যে কোনো জায়গায় ক্রস অথবা জিরো প্লেস করতে পারি। তো আমাদের আলটিমেট টার্গেট থাকে কোনো একটা ডায়াগোনাল বরাবর আমাদের পুরোটাই আইদার জিরো অথবা ক্রস দিয়ে যে আগে ফিল আপ করে উঠতে পারবে, তো সেই জিতবে। তো হোপফুলি ওয়েল কনসার্ন আমরা এই ব্যাপারটা নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যতগুলো পসিবল মুভস হতে পারে সেগুলোকে যখন আমরা এরকম ট্রি ফরম্যাটে আইডেন্টিফাই করার চেষ্টা করি, দিস ইজ নোন অ্যাজ স্টেট স্পেস গ্রাফ। তো একইভাবে ইন রিয়েল লাইফ whenever we have some problems, we have to find out all the possible solution, যেগুলোর উপর বেস করে আমরা চিন্তা ভাবনা করতে পারবো যে কিভাবে আমরা নেক্সট মুভ যাবো, এবং সেটা সব থেকে বেস্ট মুভ। আমরা আগে থেকেই সেটা প্রেডিক্ট করা অনেক সময় টাফ, কিন্তু আমরা চেষ্টা করবো অন দ্য বেস্ট মুভ সিলেক্ট করার, যাতে আমাদের যেটা আলটিমেট গোল রয়েছে সেটাকে যাতে আমরা ইজিলি রিচ করতে পারি। সো এগুলোই সাধারণত বেসিক্যালি এআই ক্লাসিক্যাল প্রবলেম হিসেবে আমরা আইডেন্টিফাই করি। তো জাস্ট আমরা এখানে একটু টিকট্যাক টু গেম সম্পর্কে লিখে একটু পড়ে নেওয়ার চেষ্টা করি। দেখো কি বলেছে, দ্য স্টেট স্পেস গ্রাফ ফর গেমস ইজ ইউজুয়ালি রুটেড ইন গ্রাফস with the start of the game as root. For example, the tic-tac-toe game graph is represented by the rooted graph. The player cannot undo, so the tree is a better choice as it does not allow cycle. তো আমরা টিকট্যাকটাতে জানি আমরা কিন্তু সাইকেলিক অর্ডারে কখনো ঘুরতে পাবো না, ইট ইজ নট আ লুপ। আমাদের পরপর পরপর মুভ করে যেতে হবে। সো ইট ইজ বেটার টু ইউজ রিকারশন হেয়ার। তো প্রপার লুপ যেহেতু আমরা ইউজ করতে পারবো না, আমরা যে চালটা একবার দিয়ে দিচ্ছি সেটাকে আমরা না আন্ডু করতে পারবো, আমাদের তখন নেক্সট আমাদের চাল সম্পর্কে ভাবতে হবে। তো সেসব জায়গাতে ইজ দ্য বেটার অপশন অলওয়েজ। এবং সেখানে দাঁড়িয়ে আমরা গতদিনও যে গেমের এক্সাম্পলটা পেয়েছিলাম, আজকেও যে গেমের এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, তো সব জায়গাতেই কিন্তু আমরা স্টেট স্পেস গ্রাফ কনসেপ্টটাকে আইডেন্টিফাই করতে পারি। তো যেভাবে একটুকে বোঝানোর চেষ্টা করছিলাম গল্পের ভিতর থেকে, দেখো সেটা এখানে মেনশন করা রয়েছে। দ্য স্টার্ট স্টেট ইজ অ্যান এমটি বোর্ড অ্যান্ড দ্য টার্মিনেশন অর গোল ডেসক্রিপশন ইজ আ বোর্ড স্টেট হ্যাভিং 3x in a row.
সেটা এক্স এর ক্ষেত্রে বলা হয়েছে, যদি আমরা ধরে নিই যে এক্স উইন করবে, আর যদি ভাইস ভার্সা, যদি আমরা জিরোর ক্ষেত্রে ধরি তো সে উইন করবে। তো সেভাবে কনসেপ্টটা জাস্ট এক্স এর জায়গায় তখন জিরো চলে আসবে, তুমি যেটা ধরবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তো ডায়াগোনালি আমরা যখনই সেটাকে আইডেন্টিফাই করবো, ইট উইল বি আওয়ার গোল স্টেট। দেন কি বলা যায়, দ্য পাথ ফ্রম দ্য স্টার্ট স্টেট টু গোল স্টেট গিভস দ্য সিরিজ অফ মুভস ইন আ উইনিং গেম। তো এটা আমরা মোরালে সবাই জানি, সেই সম্পর্কে একটু বলা হয়েছে। তাহলে পরীক্ষার হলে যদি আমাদের টিকট্যাক টু গেম আছে, আমরা খাতায় খেলা শুরু করব না, তো তাতে আমরা মার্ক পাবো না। আমাদের জাস্ট এইভাবে জিনিসটাকে লেখার চেষ্টা করতে হবে, আমাদের কিছুটা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, যদি ফার্দার কোনো কোশ্চেন থাকে করে নাও। আমরা গল্প করেই পড়ার চেষ্টা করছি যাতে জিনিসগুলো আমাদের সামনে টাফ মনে না হয়, কারণ এত কিছু তো আমরা মুখস্থ করে যেতে পারবো না, আমাদের বুঝে যেতে হবে। আর ফ্রম দ্য বিগিনিং অফ দ্য সিলেবাস আমি সবসময় বলছি এআই যথেষ্ট আমাদের ক্রিটিক্যাল সাবজেক্ট। তো আমি জাস্ট ট্রাই করছি যতটা ইজিভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করা যায়, যাতে আমরা জিনিসগুলোকে মাথায় রাখতে পারি। ছবিটাও আঁকতে হবে না, গ্রাফ, আর যদি মানে ছবি আঁকতে হবে না বলতে পুরো ছবিটা আমরা আঁকবো না, আমরা জাস্ট দুটো তিনটে এরকম লাইন টেনে একটু জাস্ট গ্রাফ ফর্ম দেখানোর চেষ্টা করব, কিছু পসিবল মুভস দেখানোর চেষ্টা করব, ব্যাস এইটুকুই। কারণ এটা পারমুটেশন কম্বিনেশনের নিয়ম অনুসারে প্রচুর হবে। দেখো আমি এখানে পুরোটা শো করাতে পারিনি, কারণ প্রচুর পসিবল স্টেটস তৈরি হবে যত আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো সেখানে দাঁড়িয়ে এগুলো বেসিক্যালি আমরা অ্যালগোরিদমস দিয়ে আইডেন্টিফাই করি। তো সেগুলো তো অ্যালগোরিদম রিকার্সিভলি কাজ করে করে এগোবে, সে যত স্টেটই থাকুক না কেন। তো সেখানে দাঁড়িয়ে অতটা একে আমাদের পরীক্ষার হলে টাইম ওয়েস্ট করতে হবে না, জাস্ট দুটো তিনটে স্টেট আমরা দেখালেই ইট ইস এনাফ। তো যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু করে নাও, ফার্দার কোনো কোশ্চেন থাকলে করে নেবে। আচ্ছা, আজকে অনেক কলেজ তোমার রামনবমীর ছুটি অফিসিয়ালি ডিক্লেয়ার করেনি, কিন্তু অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে হলিডে এবং কলেজের নোটিশ দিয়ে দিয়েছে। অ্যাটলিস্ট বেহালা কলেজ, বিবেকানন্দ কলেজ, এগুলো কিন্তু ছুটি। সো মোরাললে সব কলেজে ছুটিই থাকবে, সুতরাং সেখানে দাঁড়িয়ে সেই জন্য তোমাদের ক্লাসটা একটু লেটে শুরু করেছি। তোমাদের কাছে কলেজে যাওয়ার কোনো দরকারই নেই, অফিসিয়ালি ছুটি। তো হোপফুলি একটু পড়লাম, আমরা ফার্দার এগিয়ে যাই সামনের দিকে। তো এতক্ষণ ধরে আরেকটা গেমের কথা আমি তোমাদের সামনে বলেছিলাম, যেটাকে 8 পাজল গেম হিসেবে আমরা আইডেন্টিফাই করি। অল আর এক্সাম্পলস অফ স্টেট স্পেস গ্রাফ। তো সেখানে দাঁড়িয়ে 8 পাজল গেম মোস্ট প্রবাবলি লাস্ট বছর ক্যালকাটা ইউনিভার্সিটির কোয়েশ্চেন এসেছিল, তো এই বছরে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। তো আমরা খাতা, যদি হাতের কাছে খাতা কলম থাকে, আমরা 8 পাজল গেমটাকে একটু আইডেন্টিফাই করব ইম্পর্টেন্ট হিসেবে। তো 8 পাজল গেম আইদার আমরা এরকম নাম্বার, যেটাকে আমরা সুডুকু বলে অনেক সময় আইডেন্টিফাই করি, অথবা অনেক সময় নাম্বারিং এর জায়গায় বিভিন্ন ছবি থাকে, ছবিটা হ্যাপাজার্ড করে দেওয়া থাকে, সেগুলোকে আমাদের পরপর সাজানো দরকার পড়ে সিকোয়েন্সিয়ালি। তো কোনো নাম্বারগুলোকে যখন আমরা পরপর সিকোয়েন্সিয়ালি সাজাবো, তো উই হ্যাভ টু আইডেন্টিফাই অল দ্য পসিবল মুভস। সেখান থেকে আমরা আমাদের গোল স্টেটে যাওয়ার চেষ্টা করব। তো একটাই মাত্র ঘর ফাঁকা থাকবে, এখানে সেটাকে কালো আকারে ব্ল্যাঙ্ক দেখানো হয়েছে, যেহেতু তোমার টোটাল 8টা ঘর অ্যাভেলেবেল আছে আমাদের সামনে, মানে 8টা তোমার নন এমটি আমরা তোমার স্পেস বলতে পারি, আর একটা এমটি স্পেস থাকবে, নাহলে তো আমরা সেটাকে মুভ করাতে পারবো না। সো আমরা যতগুলো পসিবল মুভস অ্যাভেলেবেল আছে এখানে, প্রত্যেকটাকে আমরা আইডেন্টিফাই করবো প্রপারলি। দেন আমরা সেইভাবে আমাদের যখন একটা ট্রি রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি, ইট ইজ নোন অ্যাজ 8 পাজল প্রবলেম। তো এটার ক্ষেত্রেও জাস্ট আমরা কিছুটা আমরা দেখাবো যতগুলো পসিবল মুভস হতে পারে, পরীক্ষাটা একটু আঁকবো আমরা, কারণ এসব জায়গাতে ড্রয়িংয়ের জন্য মার্ক আছে কিছু। তো হোপফুলি 8 পাজল সম্বন্ধে কিছুটা ধারণা আমরা পেলাম। তো একদম সেম লাইক আমাদের এর আগে যখন টিকট্যাক টো পড়েছি, অথবা তার আগে যে দেখেছি, সুতরাং এটা নিয়ে আমি আর এখানে ডিসক্রিপশন এই কারণে দিইনি, তো নিজেরাই বুঝতে পারছো। আরেকটা খুব ওয়েল নোন প্রবলেম হলো গিয়ে ট্রাভেলিং সেলসম্যান। তো একটা সেলসম্যান যখন রাস্তাঘাটে বেরোয় কোনো একটা তোমার প্রোডাক্ট সেল করতে, তো ধরো তার একটা ডেস্টিনেশন থাকে যে আজকে আমি এই এরিয়া কভার করব। তো সেখানে থেকে সে যখন যেখান থেকে স্টার্ট করছে, সেখান থেকে সে যখন ডেস্টিনেশনের দিকে যাওয়ার চেষ্টা করে, আহ, আম, সেখানে অবশ্যই রাস্তারও বেশ কিছু পসিবল কম্বিনেশনস থাকে। সো উই অলওয়েজ ট্রাই টু চয়েস দ্য বেস্ট পাথ। তো সেখানে দাঁড়িয়ে আমরা ট্রাভেলিং সেলসম্যানের সব থেকে বড় এক্সাম্পল আজকালকার দিনে আমরা গুগল ম্যাপ হিসেবে আইডেন্টিফাই করতে পারি। সো আমরা যখন আমাদের সোর্স থেকে ডেস্টিনেশন প্লেসেসগুলো চয়েস দিয়ে দিই, ও কিন্তু শো করার চেষ্টা করে
কোন পাথ ইউজ করে আমরা অপটিমাল সলিউশনের দিকে যেতে পারবো। সো এই যে আমরা গুগল ম্যাপ দেখি, ইট ইজ দ্য বেস্ট প্র্যাকটিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। তো ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কিন্তু আমরা আমাদের ফোর্থ সেমিস্টারে যখন ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম নিয়ে আলোচনা করেছিলাম, সেখানেও কিছুটা দেখার চেষ্টা করেছিলাম। তো এখানে শর্টেস্ট পাথ টেকনোলজি ইউজ করা হয়। অলরেডি উই হ্যাভ নোন অ্যাবাউট শর্টেস্ট পাথ টেকনোলজি যখন আমরা তোমার গ্রাফ থিওরি করেছিলাম। তো একটা জিনিস কিন্তু আমাদের সামনে বারবার করে উঠে আসছে যে গ্রাফ থিওরি কতটা ভ্যালুয়েশন রয়েছে ফর দ্য কনটেক্সট অফ, তুমি সেটা এআই বলো অথবা আমাদের নেটওয়ার্কিং সিস্টেম বলো। এই জন্য গ্রাফ থিওরি আমাদের কিন্তু খুব ভালোভাবে জানা থাকা দরকার, এবং খুব একটা ভালো লাইন যারা ফিউচারে টিচিং লাইনে ক্যারিয়ার করার কথা চিন্তা ভাবনা করছো, পিএইচডির জন্য এবং পোস্টডকের জন্য খুব ভালো একটা তোমার এক্সাম্পল হলো গিয়ে আমাদের গ্রাফ থিওরি। যেমন মজার জিনিস তেমন ইন্টারেস্টিং জিনিস। তো এবার আমরা একটু চলে আসি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম কি বলে বেসিক্যালি। দেখো কি বলতে, সাপোজ আ সেলস পারসন হ্যাজ 5 cities to visit and then must return home. The goal of the problem is to find the shortest path for the salesperson to travel, visiting each city and then returning to the, then হবে ওটা একটু বানান ভুল আছে, then returning to the starting city. তো আমরা অলরেডি এর এক্সাম্পল লাইভ দেখে এসেছি। আমরা যখন টিমস অ্যালগরিদম অথবা ক্রুসকাল করেছি, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য শর্টেস্ট পাথ বিটুইন টু ডেস্টিনেশন পয়েন্টস। তো এখানেও সেভাবে আমরা পার পেয়ার অফ তোমার এগুলোকে আমরা এবিসিডিগুলোকে আমরা ভার্টেক্স বলতে পারি। তো পার পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে আমাদের সব থেকে শর্টেস্ট পাথ আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সব থেকে শর্টেস্ট পাথ আলটিমেটলি ফাইন্ড আউট করতে পারবো। তো এখান থেকে এটাও বলার, গ্রাফ থিওরিতে আমরা যে অ্যালগোরিদমসগুলো ফাইন্ড আউট করেছিলাম, শিখেছিলাম দুটো সেমিস্টার ধরে, এই সেমিস্টারেও কিন্তু কিছুটা আমাদের শর্টেস্ট পাথ টেকনোলজি লাগবে। আমরা যেহেতু এআই নিয়েও আলোচনা করছি, এখানেও গ্রাফ থিওরির একটা যথেষ্ট ইউজ রয়েছে, সেটা আমরা লাস্ট দুটো ক্লাসেও দেখতে পেয়েছি। তো ট্রাভেলিং সেলস পারসন প্রবলেমটা একবার একটু দেখে নাও, যতটা স্ক্রিনে দেখা যাচ্ছে। ফার্দার কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে করে নেবে, কারণ এই ক্লাসটা আড্ডা হওয়াটা আরও বেশি দরকার, নাহলে আমরা অনেক জিনিসই বুঝতে পারবো না। তো হোপফুলি পড়লাম, আমরা আমাদের গল্প সামনের দিকে কন্টিনিউয়েশন করে যাই। তো এইভাবে আমরা পসিবল পাথগুলোকে আইডেন্টিফাই করে করে যেতে পারি। একইভাবে দেখো এখানে একটা ট্রি ফর্ম হচ্ছে, কারণ সে হাজারটা পাথ তৈরি হতে পারে। তো আমাদের তার ভিতর থেকে আলটিমেট সলিউশনের দিকেই যেতে হবে। তো আমরা এই জিনিসটা একই সাথে রিয়েলাইজ করতে পারছি, হোয়েন এভার উই আর ইউজিং গ্রাফ টেকনোলজি, ইট ক্যান জেনারেট নিউমেরাস নাম্বারস অফ পসিবল কম্বিনেশনস। প্যারালালি এটাও ঠিক, এটাই সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি হোয়াইল উই আর ইউজিং এআই। তো সেখানে দাঁড়িয়ে এই জন্যেই কিন্তু তুমি বেশিরভাগ বইতেও দেখবে অথবা বেশিরভাগ সিস্টেমেও ফার্স্টে গ্রাফ থিওরি দিয়ে আমরা শুরু করার চেষ্টা করি। ঠিক আছে, তো এবার এখানে তোমার এই যেটা জাস্ট আমরা দেখে আসলাম ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, তো তার কিছু তোমার ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করা হয়েছে। দেখো কি বলছে, ফর এনসিটিস ব্রুট ফোর্স সলিউশন টু দ্য ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম টেক্স এন ফ্যাক্টোরিয়াল অফ এন টাইম। তো অবভিয়াসলি যদি এন নাম্বার অফ সিটিস থাকে, আমাদের পসিবল কম্বিনেশন যদি ভাবার চেষ্টা করি, সেটা তো অতগুলো কম্বিনেশনই হবে। দেয়ার আর ওয়েজ টু রিডিউস দিস কমপ্লেক্সিটি। তার মানে যদি আমরা নর্মাল প্রসিডিওরে ভাবি, আমাদের তোমার ফ্যাক্টোরিয়াল এন টাইমস তোমার লাগতেই পারে কমপ্লেক্সিটি, মানে একটা হিউজ নাম্বার অফ কমপ্লেক্সিটি জেনারেটেড হবে প্রোগ্রামের ক্ষেত্রে। কিন্তু আমাদের আলটিমেট টার্গেট সবসময় থাকে যে আমরা যতটা সম্ভব কম তোমার কমপ্লেক্সিটি জেনারেটেড করবো আমাদের অ্যালগোরিদমে। আচ্ছা, তো তার আগে নেক্সট টপিকে যাওয়ার আগে সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো, নাকি ঘুমিয়ে বললে? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই যে পার্থবাবু মাঝে মাঝে অ্যাটেন্ড করছো না কেন ক্লাসে? স্যার আমার মাঝে মাঝে একটু টাইমের অসুবিধা হয়, বাট আই ফলো দ্য ক্লাস। তা তুমি এমনি রেকর্ডিং ফলো করছো তো? পার্ট টাইম। হুম, কিন্তু রেকর্ডিং গুলো ফলো হচ্ছে তো, নাকি সেটাও করছো না? না না স্যার, করছি স্যার, শুরু করে নাহলে দিচ্ছি। কিন্তু বিপদে পড়ে যাবে। লাস্ট সেমিস্টার বারবার করে বলা হচ্ছে, একটু ফ্লাকচুয়েট হলে কিন্তু একটা বছর নষ্ট। তো আমরা যখন ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম নিয়ে আলোচনা করছি, এটার দুটো পসিবল সলিউশন আছে যেটা দিয়ে আমরা তোমার কমপ্লেক্সিটি কমিয়ে দিতে পারি। যেমন তার মধ্যে একটা হলো ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড অ্যালগোরিদম। তো
দেখো কি বলা হয় ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড, অলরেডি তোমরা অনেকেই ডিএ তে ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড টেকনোলজি সম্বন্ধে পড়েছো। তো কি বলে, জেনারেট ওয়ান পাথ অ্যাট এ টাইম, কিপিং ট্র্যাক of the best circuit so far, use the best circuit so far as a bound on future branches of the search। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা খুব ধীরে ধীরে এগোবো, সেই মোমেন্টে কোনো একটা পয়েন্টে আমরা দাঁড়িয়ে দিই, সেখান থেকে সব থেকে বেস্ট সলিউশনটা খোঁজার চেষ্টা করব। সেটা যখনই আইডেন্টিফাইড হয়ে যাবে, আমরা সেটাকে বাউন্ডেড হিসেবে মার্ক করব, মানে আমরা সেটুক নিয়ে আর ভাববো না, মানে পাস্ট ইজ পাস্ট, ওই অব্দি আইডেন্টিফাইড হয়ে গেল, যে পজিশনে গিয়ে আমরা পৌঁছলাম সেখান থেকে নেক্সট আমরা বেস্ট সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করব। তো এইভাবে যখন আমরা আলটিমেট সলিউশন অ্যাচিভ করার চেষ্টা করি, দিস ইজ নোন অ্যাজ ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড অ্যালগোরিদম। তো একবার করে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। বেহালা কলেজে যারা আছো আবার পজিটিভলি বলা হচ্ছে, সামনে কিন্তু ভোটের ছুটি এসে গেছে, প্রায় গরমের ছুটিও পড়ার একটা পসিবিলিটিস রয়েছে। নেক্সট মাস থেকে আমি আবার প্র্যাকটিক্যালে ডিউটি দিতে বেরিয়ে যাব বিভিন্ন কলেজে, ফার্স্ট সেমিস্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তো সেখানে দাঁড়িয়ে এই মাসের মধ্যে চেষ্টা করো মাল্টিমিডিয়ার অ্যাসাইনমেন্টগুলোকে যেন শর্ট আউট করে নেওয়া যায়। অলরেডি বেহালা কলেজের কিন্তু একটা গ্রুপের হয়ে গেছে, ওরা কালকে ফাইনাল অ্যাপ্রুভাল করিয়ে নিয়েছে। আর পার্থদের যে গ্রুপটা রয়েছে, বিখ্যাত গ্রুপ, কতদিন ওদের সাথে আমার বেশ কথাবার্তা হয়েছে এবং আমি কিন্তু তোমাদের পারমিশন দিয়ে দিয়েছি ক্লাস করার। তো সেখানে দাঁড়িয়ে ইমিডিয়েটলি ল্যাবগুলোকে করার শেষ করো। আর বিবেকানন্দ কলেজে যারা আছো, এই শনিবার কিন্তু পজিটিভলি তোমরা ক্লাস করো। আর আজকে আমি তোমাদের অ্যাসাইনমেন্টের লিস্টটাকে শেয়ার করে দিচ্ছি, ইউনিভার্সিটি থেকে যে লিস্ট আমাকে প্রোভাইড করেছিল। তো সেখানে দাঁড়িয়ে তার ভিতর থেকে 10টা অ্যাসাইনমেন্ট তোমরা সবাই ডিসাইড করে সিলেক্ট করে নেবে, যেভাবে আমি গতকাল ক্লাসে বলেছিলাম। তো এইভাবে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এবার আমরা নেক্সট আরেকটা অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, যদি এখানে আমরা পুরোপুরি দেখবো না, আমাদের এরপর এটা একটা বড়ভাবে টপিক রয়েছে, সেটা হলো নিয়ারেস্ট নাইবার হিউরিস্টিক। তো ব্যাপারটা কি হয়, আমরা সবসময় কিন্তু বিপদে পড়লে সবার আগে হেল্প পাই আমাদের যারা নাইবার্স থাকে, মানে আমাদের নিকট প্রতিবেশী যারা থাকেন। তো সেখানে দাঁড়িয়ে সেই পদ্ধতিটাকে যখন একটা অ্যালগোরিদমের রূপ দেওয়ার চেষ্টা করা হলো, সেটাকে বলা হলো নিয়ারেস্ট নাইবার হিউরিস্টিক। কি বলে দেখো, at each stage of the circuit, go to the nearest unvisited city. This strategy reduces the complexity to n, so it is highly efficient, but it is not guaranteed to find the shortest path. তো ব্যাপারটা কি হয়, আমরা অলরেডি কিন্তু এর আগে ওই তোমার সেই ইঁদুরের গর্তে যাওয়ার যে এক্সাম্পলসটা দেখেছিলাম, তো সুইচ অন অফে। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা যখন একটা সুইচ অন অফ করছি, আমরা ধরে নিলাম সেখান থেকে সব থেকে তোমার আলটিমেট সলিউশন সেই অবধি সেটাই, যে ধরো যে সলিউশনটা পেলাম, সেখান থেকে আমরা যেগুলো তখন অবধি আনসলভড অথবা যেগুলো আনভিজিটেড আমাদের স্টেট আছে, আমরা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করছি। করার পরে আরেকটা স্টেটে গিয়ে পৌঁছাচ্ছি, সেখান থেকে নেক্সট স্টেটে যাওয়ার চেষ্টা করছি। এতে কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের নাম্বার অফ ভার্টিসেস কমে যাচ্ছে ঠিকই, কিন্তু এইভাবে যে আমরা আলটিমেট গোলে পৌঁছতে পারবো অথবা যে সলিউশনটা জেনারেটেড হবে ফাইনালি, এটা আলটিমেট বা অপটিমাল সলিউশন জেনারেট করবে কিনা তার কোনো গ্যারান্টি আমাদের দেয় না, যদি আমরা নিয়ারেস্ট নাইবার হিউরিস্টিক পদ্ধতি ইউজ করি। তাহলে এই যে দুটো টেকনোলজি আমরা দেখতে পাচ্ছি, এই দুটোই কি করবে, আমাদের তোমার কমপ্লেক্সিটিস কমাতে সাহায্য করবে, কিন্তু টু সাম এক্সটেন্ট আমরা কিন্তু তোমার বেস্ট সলিউশন যে পাবোই তার কিন্তু কোনো গ্যারান্টি সেভাবে আমরা পাবো না। তো একবার দুটো পড়ে নাও, অনেক সময় ব্রাঞ্চ অ্যান্ড বাউন্ড আর নিয়ারেস্ট নাইবার হিউরিস্টিকের ডিফারেন্স অথবা ডেফিনিশন অথবা কি প্রবলেম রয়েছে সেগুলো আসে আমাদের পরীক্ষায়, তো আমাদের সেভাবে আইডেন্টিফাই করতে হবে। তো এবার এগিয়ে যাই সামনের দিকে, একটু ফাস্ট এগোই কারণ অনেক বড় নোট। তো এবার আমরা একটা সাব টপিক নিয়ে আলোচনা করব, সার্চিং। তো এখানে উই আর ওয়েল কনসার্ন অ্যাবাউট সার্চিং স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড সেমিস্টার। আমরা নানা রকমের তোমার সার্চিং টেকনোলজি পড়েছিলাম, যেমন ধরো তোমার বাইনারি সার্চ অথবা বাবল শর্ট, শর্ট চলে গেলাম আমরা লিনিয়ার সার্চ করেছিলাম, এবং তোমাদের একটা সার্চিং আমি এক্সট্রাও করিয়েছিলাম, ইন্টারপোলেশন সার্চ। তো পরবর্তীকালে আমরা যখন আরও উপরে উঠলাম, আমরা আরও নানা রকমের
তোমার হিপ কনসেপ্ট পেলাম কি করে সার্চিং করা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে তোমার যখন আমরা আজকালকার দিনে তুমি গুগল ইউজ করো, মাইক্রোসফট বিং ইউজ করো, মোবাইলে তুমি কোনো একটা সার্চিং অপশন চেষ্টা করছো খোঁজা, সব জায়গাতেই কিন্তু আমাদের এআই ইউজ করা হচ্ছে যাতে আমাদের আলটিমেট সার্চিংয়ের টাইমটা আরও বেশি এফেক্টিভ হয় এবং কমে যায়, এবং তার সাথে সাথে আমরা বেস্ট তোমার সার্চিং বা আমাদের সলিউশন পাওয়ার চেষ্টা করি। তো এআই এর সাথে কিন্তু সার্চিং একটা খুব ইম্পর্টেন্ট টার্ম যেটা জড়িত হয়ে আছে। এবার সেটা নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো বলা রয়েছে অল দ্য প্রবলেম দ্যাট উই হ্যাভ লুকড at can be converted to a form where we have to start from a start state and search for a goal state by traveling through a solution space. Searching is a formal mechanism to explore alternatives. তো অবশ্যই আমরা কিন্তু রিয়েল লাইফে কিন্তু এক্সপ্লোর করতে পছন্দ করি। আমরা যদি কোনো একটা পাহাড়ে বা কোথাও যদি বেড়াতে যাই, যেটা আমাদের কাছে পুরোটাই আননোন, আমরা কিন্তু সেখানেও গিয়েও চেষ্টা করি যতটা মানে কষ্ট করে ঘুরতে আসলাম সেটাকে 100% যাতে আমরা ফুলফিল করতে পারি প্রাকৃতিক সৌন্দর্য দেখে, সাইট সিইং করে। তো আমরা সবসময় সেখানে বসেও চেষ্টা করি সব থেকে বেস্ট তোমার পসিবল প্লেসগুলোতে যাওয়ার, যেখানে গেলে আমরা হয়তো সেই জায়গাটার ভিউটাকে আরও ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবো। তো লাইফের প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমরা সার্চিং টেকনোলজি চালিয়ে যাই। ইভেন আজকে সকালবেলা আমরা সবাই কেন ঘুম থেকে উঠে ক্লাস অ্যাটেন্ড করছি, বিকজ উই আর সার্চিং ফর আ গুড রেজাল্ট। তো সেখানে দাঁড়িয়ে আমাদের সব কিছুরই একটা গোল থাকে, আর গোল সবসময় খুঁজতেই হয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকেই জেনে আসছি যখন আমরা সিআই নিয়ে কাজ করছি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের আলটিমেট সলিউশন সিআই কি হেল্প করে আমরা যাতে গোল স্টেটে পৌঁছে যেতে পারি। তো সেখানে দাঁড়িয়ে অবভিয়াসলি সার্চিং টেকনোলজি এখানেও আইডেন্টিফাইড হবে। তো প্রথম প্যারাটা একবার একটু করে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি পড়লাম। এবার আমরা এগিয়ে যাই। আবার একটা কথা কিন্তু বারবার সবাইকে বলা হচ্ছে, 6 সেমিস্টারে ফাইনাল সেমিস্টারে এসে কিন্তু তোমরা অনেকেই প্রথম লেজি হয়ে গেছো। তার প্রমাণ আমরা প্রত্যেকটা ক্লাসে পাচ্ছি। আমরা কিন্তু একটা ক্লাসও অ্যাকুরেট টাইমে ক্লাস শুরু করতে পারছি না, প্রত্যেকদিন কিন্তু সময় ওয়েস্টেজ হচ্ছে। আর তোমরা ভালো করেই জানো আমার পুরো প্যাক শিডিউল থাকে। তো যত সময় আমরা ওয়েস্ট করবো আমরা কিন্তু ওদিকে কিন্তু ক্লাসের টাইম কমছে। তো যেখানে আমাদের সিলেবাস কিন্তু হেলদিভাবে সঠিক টাইমে শেষ হয়ে যাওয়া কথা, আমি কিন্তু এবার আস্তে আস্তে একটু টেনশনে পড়ে যাচ্ছি যে আদৌ শেষ হবে কিনা। শেষ তো আমি অবশ্যই করব, কিন্তু সেটা যদি পরীক্ষার 1 সপ্তাহ আগে গিয়ে শেষ হয় তাহলে কিন্তু আমরা রিভিশনের জায়গায় পৌঁছতে পারবো না। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বছর 6 সেমিস্টার কিন্তু আমি অ্যাটলিস্ট 15 থেকে 20 দিন আগে সিলেবাস শেষ করে দিয়েছি। তো সেই জায়গায় যদি এই সেমিস্টার আমাদের থাকতে হয়, তোমাদের সাথেও যদি থাকতে হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরেকটু কনসার্ন হতে হবে, আরেকটু সঠিক টাইমে ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করতে হবে। এবার আমরা আরেকটু ফার্দার পড়াশোনা করার চেষ্টা করি সার্চিং নিয়ে। দেখো বলা হয়েছে কি, most of the solution spaces for problems can be represented in a graph where nodes represent different states and edges represent the operator which takes us from one state to the another. ধরো তুমি তোমার বাড়ি থেকে কলেজে যাচ্ছ, তোমার সামনে অনেকগুলো রুট ওপেন আছে। তো এইখানে আমরা এই যে তোমার বাড়ি অথবা কলেজ অথবা ইন্টারমিডিয়েট যতগুলো তোমার পয়েন্ট পড়বে, যেগুলো আমরা টাচ করে এগোনো চিন্তা করছি আমাদের কলেজ, আমরা তো আর সুপারম্যান না যে উড়ে চলে যাব। তো সেখানে দাঁড়িয়ে এগুলোকে আমরা নোড বলি। তো এক একটা স্টেট, ধরো তুমি তোমার বাড়ি হলো গিয়ে ঠাকুরপুকুর, তুমি সেখান থেকে বেহালা কলেজ যেতে চাও। সো ইউ হ্যাভ টু ফার্স্ট গো টু ঠাকুরপুকুর বাজার, দেন শিলপাড়া, দেন চৌরাস্তা, শখের বাজার, দেন চৌরাস্তা, সো অন। এই প্রত্যেকটা পয়েন্টকে আমরা বলতে পারি ডিফারেন্ট নোড অথবা ডিফারেন্ট স্টেট। আর মধ্যখানে যে কানেক্টিং রাস্তাটা রয়েছে ডিএইচ রোড, সেটাকে আমরা বলতে পারি তোমার এজ, যে অথবা অপারেটর, যেটা আমাদের কি করছে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তোমার ট্রান্সফার হতে সাহায্য করছে। তো সেখানে দাঁড়িয়ে তো আমরা এর আগেও যে গ্রাফের এক্সাম্পলগুলো দেখলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই জিনিসটাই রয়েছে। আমরা এক একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছি, যে লাইন দিয়ে কানেক্টেড রয়েছে এটাকে আমরা এজ হিসেবে আইডেন্টিফাই করছি। তার সাথে সাথে দেখো এখানে আবার একটু কথা আমরা বলেছি, ইফ উই ক্যান গেট আওয়ার গ্রিপস অন অ্যালগোরিদমস দ্যাট ডিল উইথ সার্চিং টেকনিক্স ইন গ্রাফস অ্যান্ড ট্রিজ, উইল বি অল সেট টু পারফর্ম প্রবলেম সলভিং ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার। তো
গ্রাফ যখন ইউজ হয় আমরা জানি একটা পার্টিকুলার পাথ চয়েস করলে বাকিগুলো আমাদের আর আস্তে আস্তে অবসলেট হয়ে যায়। তো তোমার ড্রামাটিক্যালি তোমার কমপ্লেক্সিটিস কমতেই থাকে, যেটা বাইনারি সার্চের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে দেখেছি। অথবা মার্চ শট অথবা কুইক শট যখন আমরা করেছিলাম তখন আমরা খুব ভালোভাবে জিনিসগুলোকে আইডেন্টিফাই করেছিলাম। তো সো টু হেয়ার অলসো। তো প্রত্যেকটা সেক্টরেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমাদের সামনে সেই গ্রাফ উঠে আসছে। তো আবারও এটা বলার, যে টপিকগুলো আমি গ্রাফ থেকে পড়তে বলেছিলাম ফ্রম আওয়ার প্রিভিয়াস সেমিস্টার নোটস, সেগুলো কিন্তু আরেকবার এখনো যারা পড়োনি একবার একটু পড়ে নেবে, কারণ সামনে ওই রিলেটেড কিছু ম্যাথও কিন্তু আমাদের আসবে। তো প্যারাটা একবার একটু দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম। তো একটু এবার আমরা তোমাদের সাথে ইন্টারাকশনের দিকে যাই। যতটা এখন অবধি পড়লাম আজকের ক্লাসে, একবার সবাই একটু থরলি দেখে নাও, নোটটা গ্রুপেই রয়েছে। এই অবধি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এবার আমরা আরেকটু তোমার ভিতরের টপিকে ঢুকবো। পরীক্ষার সময় কিন্তু এই চ্যাপ্টার থেকে মিনিমাম তোমার, যদি ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে, তো মিনিমাম কিন্তু তোমার 12 থেকে 15 এই চ্যাপ্টারটা থেকে আসার কথা, এতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবার আমরা এগোই সামনের দিকে। তো সার্চিং এর বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে, যেমন তার মধ্যে ব্লাইন্ড অথবা আনইউনিফর্মড সার্চিং রয়েছে, ইনফর্মড অথবা যেটা হিউরিস্টিক সার্চ হিসেবে আমরা আইডেন্টিফাইড করি, এটা আমরা কিছুটা ধারণা পাচ্ছিলাম। সেই ধরনের সার্চিং রয়েছে, এনি পাথ অথবা নন অপটিমাল সার্চিং রয়েছে, আর ফাইনালি অপটিমাল পাথ সার্চ অ্যালগরিদম রয়েছে। তাহলে পরীক্ষার হলে অনেক সময় কোয়েশ্চেন আসে যে যখন আমরা সিআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্টে ভাবছি, তাহলে কী কী ধরনের সার্চিং স্ট্র্যাটেজি আমরা ইউজ করতে পারি। সো উই হ্যাভ দিস 4 অপশনস। তো এগুলো সম্বন্ধে এবার আমরা একটু পড়াশোনা করবো, কারণ শর্ট কোয়েশ্চেনও আসতে পারে অথবা ফুল কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে। সবাই আসছে ব্লাইন্ড আর আনইউনিফর্ম সার্চ, এটা সব থেকে বেশি আমরা ইউজ করি পরীক্ষার হলে যখন আমরা এমসিকিউ চয়েস কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ধরো অ্যান্সারটা আমাদের সামনে জানা নেই, আমরা ব্লাইন্ডলি তোমার টিক দিয়ে দিই যদি লেগা যায় এর মতো, মানে যদি লেগে যায় তাহলে মার্ক, আর না হলে লাগলে ছক্কা, না হলে ফক্কা। তো সেখানে দাঁড়িয়ে তোমার ব্লাইন্ড আর আনইউনিফর্ম সার্চ আমাদের সেই টেকনোলজি বলে যেখানে হয়তো আমরা পারফেক্টলি বেস্ট সলিউশন জানি না, আমরা হিট অ্যান্ড ট্রায়াল, হিট করলাম যে করে তো দিই, তারপর যা হয় হবে দেখা যাবে। তো ব্যাপারটা সেরকমই, যদি সেটা লেগে যায় তাহলে আমাদের ক্ষেত্রে সেটা অপটিমাল সলিউশন জেনারেট করবে, না লাগলে আমাদের আবার ট্রাই করতে হবে। দেখো সেটাই বলা রয়েছে, উইদাউট নোয়িং হাউ ফার দ্য গোল ইজ and totally blind to the search space, just doing hit and trial to achieve the goal. তো এইভাবে যখন আমরা কাজ করি, দিস ইজ ব্লাইন্ড অর আনইউনিফর্ম সার্চ। তো জাস্ট ডেফিনেশনগুলো একটু মনে রাখতে হবে। এই যে গল্প বললাম এটাও যদি লিখে আসতে পারো, কম্পিউটার সায়েন্স এতটাই মজার সাবজেক্ট, তাতেই পুরো মার্ক পাবে, মুখস্থ করে কিছু লিখে আসা লাগে না। নেক্সট হলো ইনফর্মড অর হিউরিস্টিক সার্চ। দেখো কি বলেছে, সার্চ দ্যাট টেক্স প্লেস অন দ্য বেসিস অফ সাম হিন্টস অর হিউরিস্টিক। ধরো আমার সামনে এই পদ্ধতিটা অনেক সময় ইউজ করে যখন ধরো কোনো খুন হলো, সেখানে কোনো গোয়েন্দা গেল অথবা সিবিআই গেল বা সিআইডি গেল। তোমরা অনেক সময় টিভিতে প্রচুর আজকালকার দিনে থ্রিলার মুভিজ রয়েছে অথবা বিভিন্ন তোমার ব্যোমকেশ অথবা আমরা ফেলুদা এগুলো দেখি। তো সেখানে দাঁড়িয়ে আমরা ধরো কিছু হিন্টস পেলাম যে, দেখো একটা কথা বলাই হয় যারা পুলিশ তারা বলে যে কোনো একটা অপরাধ সংগঠিত হলে সেখানে কোনো না কোনো ক্লু থাকেই। তো সেই ক্লুর উপর বেস করেই কিন্তু আইডেন্টিফাই করার চেষ্টা করা হয় যে কে খুনি, মানে এখানে খুনি হলো কি আমাদের আলটিমেট ডেস্টিনেশন, তাকে ধরা, আওয়ার গোল স্টেট। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা পার্টিকুলার কিছু হিন্টস অথবা আমাদের কিছু অ্যাজাম্পশনস রয়েছে,
তার উপর বেস করে যখন আমরা তোমার বেস্ট সলিউশন খোঁজার চেষ্টা করি, দিস ইজ নোন অ্যাজ ইনফর্মড অথবা হিউরিস্টিক সার্চ। তো এর আগে আমরা এই যে 8 পাজল গেমস অথবা যেটা দেখলাম, আমাদের সামনে অনেক পসিবল ওয়ে আছে, তারপরে যে কোনো একটা আমরা চয়েস করবো অ্যাট এ টাইম। সো ওটাই কিন্তু আমাদের হিউরিস্টিক সার্চ হিসেবে আইডেন্টিফাইড হয়। তো আরেকটু ফার্দার এটা নিয়ে আমরা একটু করে নেওয়ার চেষ্টা করি। দেখো কি বলেছে। In any path non-optimal searches, we are concerned with finding any one solution to our problem. As soon as we find a solution, we stop without thinking that there might be a better way to solve the problem, which might take a lesser time or fewer operators. In optimal path searches, we try to find the best solution. Hence, in optimal searches, we find solutions that are least costly, where the cost of the solution may be different for each problem. তাহলে উপরে আমরা যে কটা তোমার এক্সাম্পলস দেখে এসেছি, সেটা 8 পাজল বলো অথবা ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলো, অল বিলংস টু হিউরিস্টিক সার্চ। তো এআই এর কনটেক্সটে কিন্তু হিউরিস্টিক সার্চের যথেষ্ট ভ্যালুয়েশন রয়েছে। তো একবার একটু পড়ে নাও হিউরিস্টিক সার্চ কাকে বলে, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে সাথে সাথে, কারণ এগুলো কিন্তু আর আমরা রিভিশন দেওয়ার জায়গা পাবো না। তোমাদের সামনে কিন্তু এই ক্লাসটাই অপশন, আর তার সাথে সাথে রেকর্ডিংই অপশন। তো এর মধ্যে থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? Yes, sir. হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তো হোপফুলি আমরা হিউরিস্টিক সার্চ কাকে বলে পড়লাম। ফার্দার আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট টপিক। এবার আসছে আমরা সিম্পল ব্যাক ট্র্যাকিং সার্চিং অ্যালগোরিদম। এটা কিন্তু অনেক সময় গোয়েন্দারাও ফলো করে, অথবা যখন আমরা ফরেন্সিক কোনো খুন হওয়ার পরে ধরো কোনো ফরেন্সিক টেস্ট করা হয়, ওখান থেকে কিন্তু ব্যাক ট্র্যাক করে এটা আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করা হয় যে খুনি কিভাবে খুন করেছিল, সেভাবে কাহিনীর প্লটটা তৈরি করে নেওয়ার চেষ্টা করা হয়। তো একইভাবে যখন আমরা জানি আমাদের গোল কি, আমাদের কোথায় ফাইনালি পৌঁছতে হবে, সেটা পেতে গেলে যখন আমরা তার আগের সেখান থেকে আস্তে আস্তে ব্যাক করে করে পুরো পাথটাকে সাজানোর চেষ্টা করি আপ টু স্টার্টিং স্টেট, এটাকেই বলি আমরা তোমার ব্যাক ট্র্যাকিং সার্চ অ্যালগোরিদম। তো এর আগে আমরা কি করেছি, আমরা তো জানি আমাদের এই প্রবলেমটা, আমরা প্রত্যেক স্টেটে বেস্ট সলিউশন খোঁজার চেষ্টা করে করে আলটিমেট গোলে পৌঁছানোর চেষ্টা করেছি। যেমন এখন কিন্তু আমরা সবাই হিউরিস্টিক অথবা অন্য সলিউশনগুলো পড়ছি। আমাদের তোমার টার্গেট হলো ভালো রেজাল্ট করা, কিন্তু কী রেজাল্ট হবে আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি ভালো করে পড়াশোনা করে সেই স্টেট অবধি পৌঁছানো। এবার ধরো তুমি ইউনিভার্সিটিতে টপার হলে, এবার সেখানে দাঁড়িয়ে তোমার যারা জুনিয়র আছে তারা তোমার কাছ থেকে শুনে নেয়, তোমার রেজাল্টটা দেখলো, দেন ওরা তোমাকে ফলো করার চেষ্টা করলো সেই রেজাল্টটা অ্যাচিভ করতে গেলে তুমি পুরো সেমিস্টার ধরে কিভাবে পড়াশোনা করেছো। সো এটাকে আমরা বলতে পারি ব্যাক ট্র্যাকিং সার্চিং অ্যালগোরিদম। দেখো এখানে বলা রয়েছে, ইন সলভিং আ প্রবলেম ইদার ডেটা ড্রিভেন অর গোল ড্রিভেন, এ প্রবলেম সলভার মাস্ট ফাইন্ড আ পাথ ফ্রম আ স্টার্ট স্টেট টু আ গোল থ্রু the state space graph. Backtracking is a technique for systematically trying all paths through state space. তো যেটা বললাম দেখো সেটা কিছুটা মেনশন করা রয়েছে। তো এখানে বেশ কিছু টার্মিনোলজি রয়েছে যেগুলো তোমার এর সাথে অ্যাটাচড, সেগুলো আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে যতটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, মানে ফার্স্ট প্যারাটা একবার একটু রিডিং দিয়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে।
তো হোপফুলি আমরা ফার্স্ট প্যারাটা পড়লাম। এবার আমরা নেক্সট প্যারাগুলোর দিকে এগিয়ে যাই। এখানে আমরা বেশ কিছু টার্মস যেগুলো অ্যাসোসিয়েটেড উইথ ব্যাক ট্র্যাকিং আমরা একটু জানার চেষ্টা করব। যেমন ফার্স্ট হলো এসএল। এসএল করা মানে স্টেট লিস্ট। তো কি বলা যায় দেখো, ফর দ্য স্টেট লিস্ট, লিস্ট দ্য স্টেটস ইন দ্য কারেন্ট পাথ বিং ট্রাইড ইফ আ গোল ইজ ফাউন্ড। এসএল কন্টেন্স দ্য অর্ডার লিস্ট অফ স্টেটস অন দ্য সলিউশন পাথ। তো যত রকম পসিবল তোমার তোমার স্টেট হতে পারে ফর অ্যাচিভিং আ গোল, তো সেগুলোকে আমরা এসএল হিসেবে আইডেন্টিফাই করি। এনএসএল কথাটার মানে হলো নিউ স্টেট লিস্ট। কি বলে? ইট কন্টেইনস নোটস অ্যাওয়েটিং ইভ্যালুয়েশন। কি হতে পারে সেটা? নোটস হুজ ডিসেন্ডেন্টস হ্যাভ নট ইয়েট বিন জেনারেটেড অ্যান্ড সার্চ। তো একটা ধরো পাথ অলরেডি রেডি হয়ে আছে, ধরো সেটা করে তুমি দেখতে পারলে সাফল্য আসলো না, তখন আমাদের অবশ্যই নতুন কোনো পাথ দেখার চেষ্টা করতে হবে, সেটাকে আমরা এনএসএল হিসেবে আইডেন্টিফাই করি। ডেড এন্ড, ধরো একটা পাথ আমরা জানি এই পথ দিয়ে গেলে কোনোদিন আমরা সলিউশনে পৌঁছতেই পারবো না, তো সেটাকে আমরা ডেড এন্ড বলি, যেটাকে ডি দিয়ে আইডেন্টিফাই করা হয়। দেখো সেটাই বলা রয়েছে, ফর ডেড এন্ড list states whose descendants have failed to contain a goal node. If these states encountered again, they will be detected as an element of DE and eliminated from the consideration list. তো সেটাকে আমরা লিস্ট থেকে অবশ্যই বাদ দেবো, কারণ যেটা আমাদের কোনো কাজের না তাকে তো রেখে কোনো লাভ নেই। আর সিএস বলতে আমরা বুঝি কারেন্ট স্টেট। এগুলো জানলাম কেন, আমাদের কিছু ম্যাথও রয়েছে এই রিলেটেড, সেই কারণে। তো এই চারটে পয়েন্ট একবার একটু দেখে নাও, যেগুলো অ্যাসোসিয়েটেড উইথ আমাদের ব্যাক ট্র্যাকিং। তো হোপফুলি পড়লাম। এবার আমরা ফার্দার এগোই সামনের দিকে। দেখো কি বলা হচ্ছে, টু অ্যাভয়েড লুপ each newly generated state will be checked with these three list. If new state belongs to any of this list, then it has already been visited and may be ignored. তো এই পদ্ধতিটা যেহেতু আমাদের কাছে পুরোপুরি নতুন, এর আগে যে কটা টাইপ আমরা দেখে আসলাম অলরেডি সেগুলো গ্রাফ রিলেটেড, তো এই জন্য এর অ্যালগোরিদমটা এখানে আমি আলাদা করে মেনশন করেছি। এবার আমরা একটু ব্যাক ট্র্যাক অ্যালগোরিদমটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো ফার্স্টে কি করেছি আমরা, খুব মন দিয়ে দেখবে। এসএল একটু আগে আমরা দেখে আসলাম, এসএল মানে কি আরেকবার দেখে নাও। স্টেট লিস্ট, এই জন্য পড়তে বলেছিলাম এগুলো। দেখো কি বলা হচ্ছে, স্টেট লিস্ট ইকুয়াল টু স্টার্ট দিয়ে আমরা শুরু করলাম, এনএসএল সেটাকেও স্টার্ট করলাম আর প্রত্যেকটাকে অ্যাক্টিভেট করলাম। এই মোমেন্টে আমরা ধরে নিলাম আমাদের কাছে কোনো ডেড এন্ড নেই, এই জন্য ব্ল্যাঙ্ক লিস্ট রাখা হলো আর সিএসটাও স্ট্রেট করে দিলাম। ঠিক আছে, এইবার যতক্ষণ অবধি আমাদের নিউ স্টেট লিস্ট পুরো নাল না হয়ে যাবে, মানে আমরা সব পসিবল কম্বিনেশনগুলো ভিজিটেড না করে নেব, ততক্ষণ অবধি আমাদের একটা হয় লুপ চলতে থাকবে। ফার্স্টে আমরা চেক করলাম ইফ সিএস ইকুয়াল টু গোল, মানে যে স্টেটে এখন আমরা আছে সেটা যদি আমাদের গোল স্টেট হয়, মানে আমাদের খোঁজা শেষ, সেক্ষেত্রে আমরা সাকসেস পেয়ে গেলাম, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। সেক্ষেত্রে রিটার্ন করে দিলাম এসএল, মানে যেই স্টেটটা আমরা এই মোমেন্টে রয়েছি সেটাই আমাদের কারেন্ট স্টেটই ছিল এবং সেটাই আমাদের আলটিমেট সলিউশন বিলং করছে। হলো, এইবার আমরা আরেকটা ইফ দিয়ে চেক করলাম, যদি সিএস হ্যাজ নো চিলড্রেন, তো এমন হতেই পারে এটা যেহেতু সবই গ্রাফ, তো যে কারেন্ট স্টেটে আমরা আছি তার কোনো পার্টিকুলার চিলড্রেন নেই অথবা তার সাথে কোনো নেক্সট কোনো স্টেজ নেই গোল, তো তার সাথে এটা আমাদের চেক করে দেখতে হবে সেটা তোমার ডিএসএল আর এনএসএল এ বিলং করে কিনা। যদি এটা ট্রু হয় তাহলে ভিতরে আমরা কি চেক করছি, হোয়াইল এসএল নট ইকুয়াল টু যতক্ষণ অবধি ব্ল্যাঙ্ক না হবে, আর সিএস ইকুয়াল টু ফার্স্ট এলিমেন্ট অফ এসএল না হবে, ততক্ষণ অবধি বারবার করে আমরা কি করব, প্রত্যেকটা সিএসকে ডিতে অ্যাড করব, কারণ সেগুলো আমাদের কোনো কাজের না, সব ডেড এন্ডের দিকে বেরিয়ে যাবে। তার সাথে সাথে আমরা ফার্স্ট এলিমেন্টটাকে এসএল থেকে রিমুভ করে দেবো, এনএসএল থেকেও রিমুভ করে দেবো, এবং তার সাথে সাথে এনএসএল এর ফার্স্ট এলিমেন্টটাকে আমরা কারেন্ট স্টেট হিসেবে আইডেন্টিফাই করব। তো ফার্স্টে আমরা দেখলাম যদি গোল স্টেট পৌঁছে গেলাম কিনা, তার সাথে আমরা দেখলাম যদি নো
চিলড্রেন থাকে, মানে আমরা একদম লাস্ট লেভেলে আছি, সেই ক্ষেত্রে কি করব সেটাকে আইডেন্টিফাই করলাম। আর এর ভিতর যদি কোনোটাও না হয় তাহলে বুঝতে হবে আমরা কোনো মিড তোমার স্টেজে আছি। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, প্লেস চিলড্রেন অফ সিএস এক্সেপ্ট দোজ অন ডিএসএল অর এনএসএল অন টু এনএসএল। তাহলে সিএস মানে কারেন্ট স্টেটের যে চিলড্রেনগুলো আছে সেগুলো নিউ স্টেট লিস্টে আমরা নিয়ে নিলাম, সেখান থেকে একটা করে এলিমেন্ট আমরা কারেন্ট স্টেটে রাখলাম, সেটাকে আমরা অ্যাড করলাম এসএল, দেন আবার লুপ ঘুরে চলে আসলো। তাহলে এইভাবে বারবার ঘুরে 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 সব কটা পসিবল কম্বিনেশনকে আমরা চেক করার চেষ্টা করলাম, যতক্ষণ অবধি আমরা তোমার গোল স্টেটে না পৌঁছাচ্ছি। আর যদি পুরোটাই না হয় তাহলে বোঝা গেল পুরো পদ্ধতিটাই আমাদের ভুল ছিল, সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিচ্ছি ফেল। তো খুব একটা কঠিন কিছু না, একটু আগে যেভাবে গল্প শুনলাম সেটাই জাস্ট এখানে ব্যাক ট্র্যাকিং হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে। একবার পুরোটা দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। খুব সহজভাবে মেনশন করা, কঠিন কিছুই না। আজ যে কি ঘুরবে বলে পড়া হয়ে গেলে সবাই কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো চলো এবার আমরা এগিয়ে যাই সামনের দিকে, হোপফুলি আমরা অ্যালগোরিদমটা বুঝলাম, এটা অনেক সময় আসে। তো এখানে একটা বেসিক এক্সাম্পল দেখানোর চেষ্টা করা হয়েছে এই গ্রাফের উপর বেস করে। তো দেখো আমরা পরীক্ষার হলে এই ম্যাথগুলো আমাদের আসতে পারে, যতগুলো ইটারেশন আমরা কমপ্লিট করছি আমাদের ওখানে তোমার পয়েন্ট করে মেনশন করা, যে কটা স্টেট আমরা দেখলাম একটা হলো সিএস এসএল এনএসএল আর তার সাথে হলো গিয়ে ডেট স্টেট। তো যেভাবে অ্যালগোরিদম বলা হয়েছে সেভাবে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। স্টার্টিং অফ দ্য প্রসেস আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের ফার্স্ট স্টেট হলো, আমরা দেখো ফার্স্টে গ্রাফটা একটু দেখে নাও। ফার্স্টে এ রয়েছে, দেন বি, এ থেকে আমরা সিতে পৌঁছাতে পারছি, বিতে পৌঁছাতে পারছি, ডিতে পৌঁছাতে পারছি, আবার বি থেকে আমরা ইতে যেতে পারছি, ই থেকে আমরা এইচ আর আইতে যাচ্ছি, আবার একইভাবে বি থেকে আমরা এফে যাচ্ছি, এফ থেকে যখন জেতে চলে যাচ্ছি। তো এইচ অথবা আই অথবা যে অল আর ডেড স্টেট, তারপরে তো আমাদের কোনো সলিউশন মানে যাওয়ার জায়গা তো অনেক সময় থাকছে না। তো অ্যাট দ্য ভেরি ফার্স্ট যখন আমাদের শুরু হচ্ছে, আমরা এ থেকে শুরু করছি, সেটাকে আমরা এই মোমেন্টে তোমার স্টেট লিস্টে অ্যাড করে দিলাম এবং সেটাই নিউ, এই মোমেন্টে কোনো ডেড স্টেট নেই। এবার এ থেকে যেখানে যেতে পারছি আমরা, এ থেকে আমরা যেতে দেখো বিতে যেতে পারছি। তো ডিসেন্ডেন্টটাকে আমরা এভাবে মেনশন করছি, আমরা এ থেকে বিতে আসলাম, এভাবে লিখতে হয়। এবার আমরা বি থেকে কোথায় কোথায় যেতে পারছি সেটাও মেনশন করলাম এবং কোথা থেকে শুরু হয়েছিল সেটাও মেনশন করলাম। একইভাবে বি থেকে আমরা নেক্সট দেখো আমরা ইতে যেতে পারছি। তো ই যখন লিখলাম, ই বেসিক্যালি জেনারেটেড হয়েছে ফ্রম বি আর বি জেনারেট হয়েছে এ। তো এইভাবে পুরো পার্টটাকে দেখাতে হয় এবং যতগুলো পসিবল নতুন নতুন আমাদের তোমার নোট জেনারেটেড হলো প্রত্যেকটাই আমরা এখানে মেনশন করলাম। একদম অ্যালগোরিদম যেভাবে আমরা আইডেন্টিফাই করেছি সেভাবে আমরা পরপর এগিয়ে গেছি, সামনের দিকে দেখতে পাচ্ছ। একইভাবে যখন আমরা আইটাকে আইডেন্টিফাই করলাম, তো কিভাবে আই অবধি আমরা যাব সেটাও এখানে দেখানো রয়েছে। যতগুলো নতুন নতুন তোমার স্টেট ডিসকভার্ড হলো সেগুলোকে আমরা এনএসএল অ্যাড করে দিলাম। তো এর মধ্যে কিছু স্টেট তো ডেট স্টেট হবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার এইচ ডেট স্টেটে আমাদের নিয়ে যাচ্ছে, কোনো আলটিমেট গোল
প্রোভাইড করতে পারছে না। একইভাবে আমরা এফ এর ক্ষেত্রে যখন যাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লাস্ট অব্দি গিয়ে ইআইএইচ আমাদের ডেড স্টেটের দিকে ফরওয়ার্ড করছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করে দিলাম। সো টু জে, তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ফাইনালি আইডেন্টিফাই করলাম এবং আমাদের টার্গেট হলো এ থেকে নিয়ে আমরা গোল স্টেটে পৌঁছাবো। এখানে গোল স্টেট আমরা জিকে ধরে নিয়েছিলাম। তো ফাইনালি আমরা সেখানে রিচ করে গেলাম। করতে গিয়ে যতগুলো নোট তখন অব্দি আনভিজিটেড রইলো সেগুলো এনএসএল হিসেবেই থেকে গেল, আর যেগুলো ডেটস হিসেবে আইডেন্টিফাইড হলো সেগুলো হয়ে গেল। তো এইভাবে যখন আমরা তোমার কোনো প্রসেস কমপ্লিশন করি, দিস ইজ নোন অ্যাজ ব্যাক ট্র্যাকিং। তো আমি একটু ছোট করে দিচ্ছি, সবাই গ্রাফটা দেখে ম্যাথটা একবার দেখার চেষ্টা করো, কোনো ফার্দার কোয়েশ্চেন থাকলে করে নেবে। পরীক্ষাটা এরকম একটা গ্রাফ দিয়ে বলতে পারে অ্যাপ্লাই ব্যাক ট্র্যাকিং অ্যালগোরিদম, তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে করার চেষ্টা করতে হবে। সবাইকে আমি 2 মিনিট টাইম দিলাম, এটা দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। খেতে পারো তোমার এটা 9টা থেকে 11টা, তারপর একটা বিকালে ট্রান্সফার করে দিয়েছি। কেন সে কখন ফিরবো তখন তুমি আগে থেকে কেন আমাকে না জিজ্ঞেস করে এইসব দুপুরবেলা কাজ রোজ তুমি করো? ছেলেবেলাকে বললাম 12টাতে পড়ো, বলে না স্যার একটা পরে কাজ আছে, 1 ঘন্টা ঠিক হবে। কেন 12টা দিয়ে পড়াবে? একটা পরে কাজ আছে বলছে। আচ্ছা বিকেলে তুমি পড়াতে বসে যাবে, তোমাকে আমাদের করতে বেরোনো হবে না? তুমি কি বিকালের সাথে সাথে বেরোবে? আমি 5টা দিয়ে পড়াবো, 7টা তার আগে কোথায় বেরোচ্ছ? 4টে দিয়ে করে দাও পড়াটা। আমি ঘুমাবো না কাকু, আমি তখন খেয়ে রঙ্গদি বাড়ি যেতে হবে, তোমার জন্য যাওয়া হচ্ছে না। আজকে যাবো। তুমি আসবে বলে মেলায় যাওয়া হচ্ছে না। হ্যাঁ, কত ইম্পর্টেন্ট ক্লাস মেলায় যাওয়া। তুমি তোমার জন্যই তো আটকে আছি। আমাদের আটকে আছে, একদিন অলরেডি ঘুরেছো। তোমার জন্যই তো তুমি আটকে যাবো মানে? যেদিন ঘুরলে তাহলে সেটা করা হয়নি। ওরা হচ্ছে তো কটার সময় গেছি, কোনোরকম দৌড়দৌড়ি করে চলে এলাম। তুমি অলরেডি জানি কতদিন মেলা শেষ হয়ে গেছে, কারণ আমার জন্য বসে আছো অমনি। 25 তারিখ বলেছিল, বৌদি বললো শেষ হয়ে গেছে। আমি বললাম যাবো, আমাদের সাথে যাবো বললাম, সেদিন তাড়াতাড়ি করে ঘুরে চললাম। সেদিন কি করেছিলাম, দুষ্টু এখানে কালকে তুমি কি বললে যে মেলা শেষ হয়ে গেছে? হ্যাঁ বৌদি, তাহলে এখন আমার জন্য ওয়েট করে বসে আছো। তোমার জন্য ওয়েট করে বসেছিলাম, তো তাই তো তোমার জন্য ওয়েট করে বসে আছি, মেলা শেষ। তোমার জন্যই তো বললাম আমি তোমার সাথে যাবো ভেবেছিলাম, মেলা শেষ হয়ে গেল। তুমি যে ঘুরতে পেরেছি ঠিক মতো মেলা। পুষার জন্য খেলনা কেনা হয়েছে একটাও? গেলাম তো পুষার জন্য খেলনা কিনতে। তুমি কেন দেবে? দুটোর জন্য গেলে তখন বসে জন্য কিনতে পারেন। পুষার জন্য কিনলাম, ওই দোকানটায় পূজার খেলনা ছিল। 14 বার ঘুরলাম সব দোকানে, তখন কিনলে যেত। হ্যাঁ না বল, খেলনা তখন ছিল না, দেখার সময় ছিল। তোর মার্কেট ইচ্ছা নেই তো কিছু দেখ। আরো মিনিমাম মতো চড়াও না, মিনিমাম নিয়ে বসে রয়েছে। মারবে করা বললো বারবার যে ওর বাবা বলে দিল যে দেরি করে যাচ্ছে, ভাইকে রেখে যাচ্ছে, তুই উঠবি না, তুমি গিয়ে উঠবি নিচ্ছ। মানে তো যাও সময় রেডি করো, 10টা বাজে। মেকআপ করা বলে তোমার লং ভিজিটে যাচ্ছে। জামাটা ছাড়াবো আর বেরোবার সময় খাইয়ে নিয়ে যাবে, এই তো খেলো আবার করে খাবে দেন। ওই ঘরটা ভালো লাগে, আমার মেকআপ করা লাগবে না, ওই ঘর থেকে এসে এই ঘরটা ভালো লাগে, এই ঘরটা শুয়ে দিলে ছুট হয়ে যাবে। মায়ের ঘর না তো। ভাবছিল ওই ঘরে আর কোন ঘরে থাকে তো উপরে ঘরে নিচে দিয়ে শুয়ে দিতে হবে।
ন্যাপকিন শিফট করে নিলাম মন নাকি জানি এখানে জল আছে তোমার হাতের তলে জল খাওয়ার পরেই তো হোপফুলি আমরা দেখলাম। এবার আমরা আবার এগিয়ে যাই ফার্দার। তো আবারও বলছি, যতটা যে ক্লাসে কমপ্লিশন করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু সাথে সাথে দেখে নেবে, কারণ দেখতেই পাচ্ছ প্রচণ্ড লেন্থি সিলেবাস। আমরা কিন্তু এগুলো রিপিট করতে পারবো না এর পরবর্তীকালে। তো এখানে আরেকটা ম্যাথ এখানে শো করা হয়েছে, একবার দেখে নাও। ওই ম্যাথগুলো বাড়িতে একবার ট্রাই করবে। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যদি কাছে থেকে থাকে সেখানে কোয়েশ্চেন পেপারগুলো তো দেখে নেবে। সেখানে কোয়েশ্চেন পেপারে দেখে নেবে যে এই ধরনের আর কি কি ম্যাথ আছে, সেগুলো একটু নিজেরা সলভ করার চেষ্টা করবে, করে ফার্দার কোশ্চেন থাকলে আমাকে শো করে নেবে। এই ম্যাথটা একবার একটু দেখে নাও, একই সাথে সাথেই কোনো কোশ্চেন থাকলে করে নেবে। একই জিনিসই মোস্ট প্রবাবলি। এবার আমরা নেক্সট যে টপিকটা শুরু করতে চলছে সেটাকে বলা হচ্ছে গোল ড্রিভেন অ্যান্ড ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজিস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো কিভাবে এগুলো কাজ করে ফার্দার এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো দেখো, সোজা কথা বলতে ডেটা ডিরেক্টেড মানেই আমরা যখন কোনো প্রবলেম স্টেট থেকে সলিউশন স্টেটের দিকে যাওয়ার চেষ্টা করি, তো টপ ডাউন অ্যাপ্রোচ, সেটাকে বলা হয় ডেটা ড্রিভেন। আর যখন গোল স্টেট থেকে আমরা প্রবলেমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, ব্যাক ট্র্যাকিং করি, সেটাকে বলা হয় বেসিক্যালি গোল ডিরেক্টেড অথবা গোল ড্রিভেন স্ট্র্যাটেজিস। তো অলরেডি এগুলো আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, একটু ভালোভাবে আমরা ভালো নামে আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবার। তো চলো একবার পড়ে নিই। দেখো কি বলা হচ্ছে, গোল ড্রিভেন সার্চ ইউজেস নলেজ অফ দ্য গোল টু গাইড দ্য সার্চ। ইউজ গোল ড্রিভেন সার্চ ইফ a goal or hypothesis is given in the problem or can easily be formulated. তো গোল ড্রিভেন কোথায় কোথায় হয়? ডাক্তার ইউজ করে, গতদিনও বলেছিলাম। ফার্স্টে ধরো তোমার কিছু টেস্ট করতে বললেন, সেই টেস্টের রিপোর্টগুলো যখন আসলো সেখান থেকে সে আইডেন্টিফাই করার চেষ্টা করেন তোমার রোগ কি। যেভাবে কোনো খুন হওয়ার পরে ফরেন্সিক রিপোর্ট দেখে ডাক্তার আইডেন্টিফাই করার চেষ্টা করেন কিভাবে খুন হয়েছে, কোন সময় খুন হয়েছে। তো এটাকেই বলা হচ্ছে গোল ড্রিভেন। যতটা স্ক্রিনে দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি পড়লাম। তো আর কিছু পয়েন্ট রয়েছে, সেগুলো একটা আইডেন্টিফাই করে নি। দেখো কি বলা আছে, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ রুলস দ্যাট ম্যাচ দ্য ফ্যাক্ট অফ দ্য প্রবলেম অ্যান্ড উড দাস প্রডিউস অ্যান ইনক্রিজিং নাম্বার অফ কনক্লুশন আর গোলস। প্রবলেম ডেটা আর নট গিভেন বাট মাস্ট বি অ্যাকোয়ার্ড বাই দ্য প্রবলেম সলভার। তো এই ধরনের কেসগুলো যখন আমাদের সামনে অকার করে তখনই কিন্তু আমরা তোমার গোল ড্রিভেন তোমার সার্চ ইউজ করার চেষ্টা করি। তাহলে পরীক্ষার হলে ডেটা ড্রিভেন আর গোল ড্রিভেনের মধ্যে কি ডিফারেন্স, সেগুলো কিন্তু লিখতে দেয়। তো একবার একটু পড়ে নাও। দুটো অলরেডি একটা পয়েন্ট দেখলাম, এখানে আরো দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি।
এবার আমরা চলে আসি ডেটা ড্রিভেন সার্চ কোথায় আমাদের কাজে লাগে। দেখো বলা হয়েছে ডেটা ড্রিভেন সার্চ ইউজেস নলেজ অ্যান্ড কনস্ট্রেন্টস ফাউন্ড ইন দ্য গিভেন ডেটা টু সার্চ অ্যালং লাইন্স নোন টু বি ট্রু। ধরো এই যে তোমরা, এটা আমি গতদিনও বলছিলাম, তোমরা 6 সেমিস্টারে আছো, তো অলরেডি 5টা সেমিস্টার কমপ্লিট, আমরা লাস্ট সেমিস্টারে বিলং করছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা লাস্ট প্রিভিয়াস যে কটা সেমিস্টার আমরা পড়েছি সেখানে আমরা অলরেডি এক্সপিরিয়েন্সড কী করে আমরা তোমার ভালো রেজাল্ট করতে পারি। তো সেই পদ্ধতিগুলোই আমাদের কাছে, মানে সেই ইনফরমেশনগুলো আমাদের কাছে বা এক্সপিরিয়েন্স আমাদের কাছে রয়েছে, মানে এটাকে আমরা ডেটা বলি। তার উপর বেস করে আমরা এবার এই সেমিস্টারও প্ল্যানিং করছি কী করে এই সেমিস্টারও ভালো রেজাল্ট করা যায়। সো এটাকেই বলা হচ্ছে ডেটা ড্রিভেন। অলরেডি আমাদের কাছে ডেটা অ্যাভেলেবেল আছে, তো তার উপর বেস করে আমরা বেস্ট সলিউশন খোঁজার চেষ্টা করছি। সো দিস ইজ ডেটা ড্রিভেন। কোথায় কোথায় তোমার ডেটা ড্রিভেন সার্চ আমরা ইউজ করতে পারি? দেখো বলাই রয়েছে অল অর মোস্ট অফ দ্য ডেটা আর গিভেন ইন দ্য ইনিশিয়াল প্রবলেম স্টেটমেন্ট। There are a large number of potential goals, but there are only a few ways to use the fact and the given information of a particular problem. It is difficult to form a goal or hypothesis. তো আগে থেকে যদি আমরা ধরো রেজাল্ট জানিই না, তুমি এখন থেকে তো জানো না তোমার সেমিস্টারে কি রেজাল্ট হবে, তো আমরা হাইয়েস্ট ভালো করার চেষ্টা করতে পারি যাতে আমরা বেস্ট সলিউশন বা বেস্ট রেজাল্টের দিকে যেতে পারি। তো যদি গোল জানা না থাকে সেক্ষেত্রে তোমাদের ডেটা ড্রিভেন ছাড়া কোনো পথ খোলা নেই। তো এই হলো দুটো পদ্ধতির ডিফারেন্স। একটা হলো আগে আমরা গোল জানি, সেখান থেকে আমরা সেই গোল অবধি পৌঁছানোর চেষ্টা করছি। আরেকটা আমরা কি গোল জানি না, আমরা কিছু এক্সপিরিয়েন্স আছে সেই গোল অবধি পৌঁছতে গেলে কি কি করতে হবে, তো সেগুলোর উপর বেস করে আমরা চেষ্টা করছি গোল অবধি যাওয়ার। তো এটাই হলো দুটোর মধ্যে ডিফারেন্স। তো যতটা দেখতে পাচ্ছ একবার একটু পড়ে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি পড়লাম, আমরা এবার এগোই সামনের দিকে। তো এবার আমরা আরেকবার একটা পুরোনো টপিক রিপিট করছি যেটা এর আগে আমরা দেখেছিলাম, ডেপথ ফার্স্ট উইথ ইটারেটিভ ডিপেন্ডিং। তো যখন আমরা তোমার ডিএফএস এর সাথে বিএফএস কে ম্যাচ করার চেষ্টা করি তখন সেটাকেই বলা হয় তোমার ডেপথ ফার্স্ট উইথ ইটারেটিভ ডিপেন্ডিং। অলরেডি আমরা আমাদের লাস্ট ক্লাসে তোমার এটা দেখেছি। সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ হাইব্রিড অ্যালগোরিদম অ্যান্ড ডিসকভার্ড বাই কর্ফ 1987-এ। তো অলরেডি আমরা এর আগে কিছুটা ওয়েল অ্যাওয়্যার অ্যাবাউট তোমার ইটারেটিভ ডিপেনিং। এবার তো আরেকবার দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো বলাই রয়েছে perform depth first with a bound of one level. If goal not found, perform depth first with a bound of 2. If goal not found, তাহলে যতক্ষণ অবধি আমাদের গোলটা ফাউন্ড না হবে আমরা পার স্টেজে তোমার ডেপথ ফার্স্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো দ্যাটস ওয়াই ইট ইজ আ মিক্স আপ অফ ডেপথ, ডিএফএস অ্যান্ড বিএফএস। ঠিক আছে, তো টাইম কমপ্লেক্সিটির আগে অবধি যতটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একবার একটু পড়ে নেবো আমরা সবাই। তার সাথে সাথে আরেকবার সবাই রেসপন্স করো। সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। Good. তো একটু চেকও করে নিলাম সবাই ঘুমিয়ে পড়লে কিনা বক বক শুনতে শুনতে। তো একবার করে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো পড়লাম। দেখো এখানে একটা কথা বলা হলো, অনেক সময় টাইম কমপ্লেক্সিটি সম্বন্ধে আমাদের দরকার পড়ে, অনেক সময় না, যখনই উই আর ডিজাইনিং এনি অ্যালগোরিদম, one of the most important thing is how we can reduce the complexities. তো সেখানে দাঁড়িয়ে দেখো বলাই রয়েছে সো অ্যাট ইচ ইটারেশন আ কমপ্লিট DFS is performed. It is guaranteed to find the shortest path and space utilization at any level n is b into n. তো এবার প্রপারলি এর টাইম কমপ্লেক্সিটি কি হতে পারে সেটা আমরা একটু আইডেন্টিফাই করব। দেখো বলা হচ্ছে দ্য
order of magnitude of the time complexity for all three algorithms is big O, b to the power n. That is, all three algorithms require exponential time in the worst case. Obviously আমরা প্রচুর পসিবল কম্বিনেশনস পাচ্ছি, তো অবভিয়াসলি এন যা হবে সেটাই তো পাওয়ারে চলে যাবে। তো এটা একটা বড় আমাদের সামনে তোমার চ্যালেঞ্জ, যে হাউ উই ক্যান রিডিউস দ্য টাইম কমপ্লেক্সিটিস হোয়াইল উই আর ইউজিং এআই অ্যালগোরিদমস। তো এটা সবসময় একটা বড় ঝামেলা টিল নাও। তাও তার সাথে এটাও বলা হচ্ছে দিস ইজ ট্রু ফর অল ইউনিফর্মড ব্রুট ফোর্স সার্চেস। তো এবার আমরা একটু ফার্দার এগিয়ে যাই সামনের দিকে। এবার আমাদের নেক্সট টপিক কি বলছে আমাদের, ইউজিং স্টেট স্পেস টু রিপ্রেজেন্ট রিজনিং ইন লজিক। তো আমরা অলরেডি যখন ডিসক্রিট ম্যাথ করেছি সেখানে আমরা রিজনিং কাকে বলে জেনেছি লজিকের ক্ষেত্রে, বা সেটাকে আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। ইট ইজ বেটার নোন অ্যাজ প্রপোজিশনাল লজিক। আমরা অনেকেই ডিসক্রিট ম্যাথে করেছি, আমাদের থার্ড সেমিস্টারে ছিল। তো আমরা যখন তোমার স্টেট স্পেস সার্চে তোমার লজিক ইউজ করার চেষ্টা করি, জিনিসটা দেখতে এরকম হয় যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো যখনই আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বা তোমার প্রপোজিশনাল লজিক দিয়ে পুরো গ্রাফটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি, দিস ইজ নোন অ্যাজ অ্যাসারশনস। আর যখন আমরা গ্রাফ ফর্মে সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করি, আমরা সেটা লেফট সাইডে দেখতেই পাচ্ছি কীরকম দেখতে হয়। তো এখানে যে সিম্বলসগুলো ইউজ হয়েছে বা সেগুলো নিয়ে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। বিফোর দ্যাট আমরা একটু ফার্স্টে স্টেট স্পেস সার্চ কাকে বলে এখানে দেখতে পাচ্ছি। দেখো কি বলা হচ্ছে, প্রবলেমস ইন প্রেডিকেট ক্যালকুলাস such as determining whether one expression follows from a set of assertions can be solved using graph search. Consider this example for the propositional calculus. তো আমরা রাইট সাইডে ধরো আমাদের এরকম কিছু তোমার অ্যাজারশনস দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে উই হ্যাভ টু ডিজাইন দ্য স্টেট স্পেস গ্রাফ, অথবা আমাদের উল্টোটাও হতে পারে, আমাদের একটা স্টেট স্পেস গ্রাফ দিয়ে দেওয়া হলো, আমাদের সেখান থেকে অ্যাজারশনসগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো কীভাবে হচ্ছে কিছুটা দেখো, কিউ অ্যারো বলা হয়েছে পি, মানে আমরা কিউ থেকে পি এর দিকে যাচ্ছি। তো ছবি তো দেখো আমরা সেটাই ডিজাইন করেছি, কিউ থেকে দেখো একটা অ্যারো পি এর দিকে আইডেন্টিফাইড হয়েছে। একইভাবে আর থেকে আমরা পিতে যাচ্ছি, এই জন্য আর থেকে একটা লাইন তোমার পি এর দিকে গেছে। আমরা ভি থেকে কিউতে যাচ্ছি, সেটাও আইডেন্টিফাইড হয়েছে। আমরা এস থেকে তোমার আর এ যাচ্ছি, দেখো আইডেন্টিফাইড হয়েছে। তো সোজা, কম্পিউটার সায়েন্সে কঠিন বলে কিছু নেই, নাম শুনলে অনেক বড় বড় জিনিস মনে হয়, কিন্তু সবই সোজা। একইভাবে এস থেকে আমরা ইউ এর দিকে যাচ্ছি, একটা স্টেট আইডেন্টিফাইড হলো। এস আর টি এর পাশে কিছু মেনশন করার নেই, সো দিস আর দ্য টার্মিনাল স্টেট। তো এইভাবে যখন আমরা ছবিটাকে আইডেন্টিফাই করি, দিস ইজ নোন অ্যাজ স্টেট স্পেস গ্রাফ। খুব সোজা জিনিস। তো নাম শুনে ফার্স্ট অনেক কিছু মনে হচ্ছিল আমাদের যে রকেট সায়েন্স কিছু হবে কিনা, তো দেখতেই পাচ্ছ কতটা ইজি। তো পুরোটা একবার দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। এবার আমরা চলে আসি অ্যান্ডার গ্রাফ। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খুব কোয়েশ্চেন আসে। তো দেখো কিভাবে সেটা রিপ্রেজেন্ট করা যায়। অর সিম্বলটাকে আমরা উল্টো ভি দিয়ে আইডেন্টিফাই করি, যেভাবে দেখতে পাচ্ছি আমরা। তো এই জিনিসটা পুরো মানে হলো এখানে পি অ্যান্ড কিউ, ধরো সেটা জেনারেট করছে আর, তো পি অ্যান্ড কিউ টু আর, এভাবে আমরা বলতে পারি। তো একদম আগের বারের মতোই জিনিসটাকে দেখো আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে। এখানে সিম্বলগুলো হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, প্রত্যেকটাই উল্টো ভি, এ উল্টো ভি বি, এ উল্টো ভি সি, এভাবে জিনিসটা আইডেন্টিফাইড হয়েছে। আর যখন আমরা দেখো অ্যান্ডটাকে কিভাবে আঁকি, অরটাকে কিভাবে আঁকি, দুটোই নিচে দেখানো হয়েছে। তো একবার পুরো ছবিটা নিজেরা দেখার চেষ্টা করো, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে, দেখি বুঝতে পারছো কি না।
সবাই ভালো করে দেখো, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। খালি স্পেশালি এখানে দেখার চেষ্টা করো অনেকটাই আগের মতোই ছবিটা আইডেন্টিফাইড হয়েছে। অ্যান্ডটাকে আমরা কিভাবে লিখছি আর অরটাকে কিভাবে লিখছি সেটাই খালি আমাদের এখানে দেখার বস্তু, এর বাইরে কিছু না। আর এখানে মনে রাখতে হবে পজিশনাল লজিক অনুসারে আমরা ভি দিয়ে আইডেন্টিফাই করি তোমার অরকে। তো হোপফুলি আমরা দেখলাম তো দুটো খুব ভালো এক্সাম্পল কিন্তু আমরা এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। পরীক্ষার হলে কিন্তু অ্যান্ড আর আবারও বলছি, তার সাথে সাথে আমাদের প্রপোজিশনাল লজিক কি করে স্টেট স্পেস ডায়াগ্রামে আমরা ইউজ করি, এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো যখন আমরা অ্যান্ড অর গ্রাফ ইউজ করি আমরা কিছু অ্যান্সার খোঁজার চেষ্টা করতেই পারি। ধর এখানে উপরের ছবিটা যদি আইডেন্টিফাই করি তাহলে আমরা এখানে বলতে পারি ইজ এইজ ইজ ট্রু, is H true if B is no longer true? What is the shortest path is show that X is true? How do you show the sum proposition P is false? তো এরকম একটা পরীক্ষার হলে ছবি তুলে দিয়ে তোমাকে এই কোয়েশ্চেনগুলো করতে পারে, তোমাদের এরকম গ্রাফ ডিজাইন করে তোমাদের অ্যান্সার খোঁজার চেষ্টা করতে হবে। তো এখানে আরেকটা এক্সাম্পল তুলে ধরা হয়েছে, একবার দেখে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো হোপফুলি আমরা এক্সাম্পলটা দেখলাম। এবার অ্যাকর্ডিং টু সিলেবাস আমরা আরেক যে টপিকটা আলোচনা করতে চলেছে, অলরেডি তোমাদের সিলেবাসটা তোমরা এর আগে থেকেও দেখে এসেছো, একই টপিক বারবার ঘুরে ঘুরে আসে। তো সেখানে দাঁড়িয়ে অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, আমি এর আগেও বলেছি, হিউরিস্টিক সার্চ। তো তোমাদের সিলেবাসে সেটাই আবার মেনশন করেছে যে হিউরিস্টিক সার্চ কাকে বলে। তো এবার একটু ডিটেলস আমরা আবার একইভাবে হিউরিস্টিক সার্চ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। দেখো বলাই রয়েছে, হিউরিস্টিক সার্চ ইজ ডিফাইন্ড অ্যাজ আ procedure of search that endeavors to upgrade an issue by iteratively improving the arrangement dependent on a given heuristic capacity or a cost measure. This technique does not generally ensure to locate an ideal or the best agreement. However, it may rather locate a decent or orderly arrangement inside a sensible measure of time and memory space. This is the sort of an alternative route as we regularly exchange one of optimality, culmination, exactness or accuracy for speed. তো এই দুটো প্যারাতেই বেসিক্যালি হিউরিস্টিক সার্চ কাকে বলে আমরা অনেকটাই আইডেন্টিফাই করতে পারছি। একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবো। অলরেডি হিউরিস্টিক সার্চ আমরা এর আগে বুঝে এসেছি, যারা আজকে ক্লাসের প্রথম থেকে আলোচনা রয়েছে।
তো হোপফুলি পড়লাম, এগোই সামনে, এটা নিয়ে আরো আমরা বেশি আবার এলাবোরেট করব। দেখো কি বলা হচ্ছে, ইট মে বি ফাংশন হুইচ ইজ এমপ্লয়েড ইন ইনফর্ম সার্চ অ্যান্ড ইট ফাইন্ডস দ্য ফোরমোস্ট প্রমিসিং পাথ। It takes the present state of the agent as its input and produces the estimation of how close agent is from the goal. তো হিউরিস্টিক সার্চ আমরা তো এর আগেও অনেক ডিটেলসে আজকে গল্প শুনেছি আমরা, তো এখানে আমি একটু শর্টকাট করছি। তো একটু হিস্ট্রিটা জেনে নেওয়া আমাদের অনেক সময় দরকার পড়ে। তো কোথা থেকে তৈরি হলো আমাদের হিউরিস্টিক সার্চ, এবং যেহেতু ইআই এর ওয়ান অফ দ্য মোস্ট ইন্টিগ্রাল পার্ট হলো গিয়ে তোমার হিউরিস্টিক সার্চ, তো আমাদের তো এটা সম্পর্কে একটু আলোচনা করতেই হবে। তো সব থেকে মজার ব্যাপার হলো, দেখো তোমার সাইকোলজিস্টরা এটা নিয়ে ফার্স্ট আলোচনা করেছিলেন, তাহলে এআই কিন্তু বেসিক্যালি সাইকোলজিরই একটা পার্ট আমরা বলতে পারি কম্পিউটার সায়েন্সের সাথে সাথে, কারণ হিউম্যান ব্রেনের সাথে ম্যাচ করে এআই তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর হিউম্যান ব্রেন নিয়ে যখনই আমরা আলোচনা করব সেখানে সাইকোলজি আসবে না, সেটা তো হতে পারে না। তো এই দুজন সাইকোলজিস্টের নাম কি ছিল, ড্যানিয়েল কোহেনম্যান অ্যান্ড অ্যামোস টাভারস্কি। তো একজন রাশিয়ান ছিলেন আর একজন তোমার জার্মানের লোক ছিলেন। তো এনারা তোমার হিউরিস্টিক বা হিউম্যান ডিসিশন মেকিংয়ের উপরে তোমার কিছু পেপার্স পাবলিশ করেন 1970s অ্যান্ড 80s-এ, এবং তার উপর বেস করে কিন্তু পরবর্তীকালে তোমার এআই বলো অথবা এবং তার সাথে সাথে আমাদের হিউরিস্টিক সার্চের কনসেপ্টগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করা শুরু করা হয়। এবং পরবর্তীকালে একজন নোবেল প্রাইজ পাওয়া বিজ্ঞানী হারবার্ট এ সিমন, সেই কিন্তু তোমার এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নিয়ে রিসার্চ করেন এবং তার জন্য উনি নোবেল প্রাইজও পান। তো হিস্ট্রিটা একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করো, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তো যেহেতু হিউরিস্টিক সার্চ অনেকটাই তোমার গ্রাফ রিলেটেড ম্যাটার, আর গ্রাফ মানেই জানি আমরা র্যান্ডমলি তোমার গ্রাফটা স্কুইজ ছোট হতে হতে যায়। তো হোয়েন এভার উই নিড আ শর্ট টার্ম সলিউশন, হিউরিস্টিক ইজ দ্য বেস্ট অপশন। তো সেটা আমরা এর আগেও কিছুটা এক্সাম্পলসে দেখতে পেয়েছি, তো সেটা এখানে মেনশন করা রয়েছে যে হোয়াই ডু উই নিড হিউরিস্টিক্স। কি বলা হচ্ছে, দ্য হিউরিস্টিক আর ইউজড ইন সিচুয়েশন ইন হুইচ দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট অফ আ শর্ট টার্ম সলিউশন, যেটা একটু আমি বলছিলাম। On facing complex situations with limited resources and time, heuristics can help the companies to make quick decisions by shortcuts and approximated calculations. Most of the heuristic methods involve mental shortcuts to make decisions on past experiences. তাহলে পরীক্ষার হলে কোয়েশ্চেন আসতেই পারে, কেন আমাদের হিউরিস্টিক দরকার পড়ে, এই প্যারাটাই কিন্তু আমরা লিখব। তো একবার একটু পড়ে নাও, কোনো কোয়েশ্চেন থাকলে করে নেবে। তো এগোই সামনের দিকে। তো দুটো ক্যাটাগরিতে হিউরিস্টিক টেকনিক্স আমরা পারফর্ম করতে পারি, একটা হলো গিয়ে ডিরেক্ট হিউরিস্টিক আর একটা উইক হিউরিস্টিক বলা হয়। তো সবার আগে আমরা একটু আলোচনা করি ডিরেক্ট হিউরিস্টিক সার্চ কিভাবে কাজ করে। দেখো কি বলেছি, ইট ইনক্লুডস ব্লাইন্ড সার্চ, একটু আগে আমরা ব্লাইন্ড সার্চ কাকে বলে জেনেছি, ununiform search and blind control strategies. These search techniques are not always possible as they require much memory and time, কারণ আমরা তো ব্লাইন্ড সার্চ করছি, তো আমাদের চোখ অন্ধ মানে বন্ধ করে আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে কিছু একটা, তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই লার্জ মেমোরি তো লাগবেই, ঠিক আছে। তো তবে বলে রাখি এর মধ্যেই কিন্তু তোমার তোমার বিএফএস এবং ডিএফএস বিলং করে। তাহলে পরীক্ষা যদি কখনো কোয়েশ্চেন করে যে ডিএফএস বা বিএফএস কোন তোমার হিউরিস্টিক সার্চে বিলং করে অথবা ডিরেক্ট হিউরিস্টিক সার্চের ডেফিনেশন কি, আমাদের কিন্তু বিএফএস আর ডিএফএস নিয়ে লিখতে হবে। তো একবার পড়ে নাও।
তো এবার আমরা চলে আসি আমাদের নেক্সট ক্যাটাগরি, যেটাকে বলা হচ্ছে উইক হিউরিস্টিক সার্চ। কিভাবে কাজ করে দেখো, বলা হচ্ছে ইট ইনক্লুডস ইনফর্ম সার্চ, হিউরিস্টিক সার্চ অ্যান্ড হিউরিস্টিক কন্ট্রোল স্ট্র্যাটেজি। তো যেখানে আমরা প্রপারলি অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার রেজাল্ট, তো সেসব জায়গাতে আমরা উইক হিউরিস্টিক সার্চ ইউজ করতেই পারি। তো এর আবার একটা মুশকিলও রয়েছে, এটা বেসিক্যালি তোমার ডোমেইন স্পেসিফিক ইনফরমেশন আমাদের খুব জানা দরকার পড়ে। মানে ব্লাইন্ডের ক্ষেত্রে কী হয়, আমাদের সামনে একটা লার্জ ভ্যারাইটি অফ রিসোর্সেস এবং তোমার অপশন ওপেন রয়েছে, কিন্তু এখানে তোমার একটা ফিক্সড রিসোর্সের উপর বেস করে কাজ করতে হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ উইক হিউরিস্টিক। তো বিএফএস এর আন্ডারও পর অনেক সময় আমরা এরপর একটা এ স্টার অ্যালগোরিদম বলে শিখতে চলেছি, তোমরা দেখতে পারবে তোমার উইক হিউরিস্টিকের আন্ডার সেই এ স্টার অ্যালগোরিদমও পড়ে। তো উইক হিউরিস্টিক সার্চটা একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে পড়ে নেবে। তো হোপফুলি আমরা পড়লাম, এবার এগোই সামনের দিকে। তো এইবার আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিকের দিকে ঢুকতে চলেছি। বেশ কিছু তোমার টেকনিক্স এবার আমরা জানবো, যেগুলো কিন্তু তোমার এই দুটো ক্যাটাগরিতে বিলং করে, মানে হিউরিস্টিক সার্চের ক্যাটাগরিতে বিলং করে। যেমন তার মধ্যে বাই ডিরেকশনাল সার্চ রয়েছে, এ স্টার সার্চ রয়েছে, সিমুলেটেড অ্যানালিং রয়েছে, হিল ক্লিম্বিং। লাস্ট বছর কিন্তু হিল ক্লিম্বিং থেকে মোস্ট প্রবাবলি তোমার এসেছিল কোয়েশ্চেন, তোমরা কোয়েশ্চেন সলিউশন করার সময় দেখতে পারবে। ডিএফএস এবং অবশ্যই বিম সার্চ, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্টগুলো আমরা একটু আলোচনা করব। হিল ক্লিম্বিং তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট, খাতা হিল ক্লিম্বিং, এ স্টার এগুলো লিখে স্টার দিয়েই রাখো, কারণ এগুলো থেকে 100% কোয়েশ্চেন আসবেই। এগুলো তুমি যে ইউনিভার্সিটিতেই বিলং করো না কেন, সবার জন্য ইম্পর্টেন্ট। হিল ক্লিম্বিং নামেই কাজ, বুঝতে পারছো পাহাড়ে চড়া জাতীয় কিছু একটা ব্যাপার হবে। তো দেখো সেটাই এখানে বলা রয়েছে। কি বলা রয়েছে, ইট ইজ আ টেকনিক ফর অপটিমাইজিং দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেমস। হিল ক্লিম্বিং ইজ ওয়াইডলি ইউজড হোয়েন আ গুড হিউরিস্টিক ইজ অ্যাভেলেবেল। তো যখন আমাদের কাছে গুড হিউরিস্টিক ডেটা অ্যাভেলেবেল থাকবে, সেক্ষেত্রে আমরা হিল ক্লিম্বিং দিয়ে খুব চমৎকার প্রিসাইসলি সলিউশনের দিকে যেতে পারি। দেখো কি বলা রয়েছে, ইট ইজ আ লোকাল সার্চ অ্যালগোরিদম দ্যাট কন্টিনিউয়াসলি মুভস ইন দ্য ডিরেকশন অফ ইনক্রিজিং এলিভেশন ভ্যালু টু ফাইন্ড দ্য মাউন্টেন্স পিক অর দ্য বেস্ট সলিউশন অফ দ্য প্রবলেম, যেটা একটু আগে বলছিলাম। ইট টার্মিনেটস ওয়েন ইট রিচ আ পিক ভ্যালু where no neighbor has a higher value. Traveling salesman problem is one of the widely discussed examples of the hill climbing algorithm, in which we need to minimize the distance traveled by the salesman. It is also called greedy local search. অনেক সময় তোমার ইকুইভ্যালেন্ট নামগুলো দিয়েও ইউনিভার্সিটিতে কোয়েশ্চেন আসতে পারে, as it only looks to its good immediate neighbor state and not beyond that. স্টেপ, তুমি যখন পাহাড়ে ওঠো তুমি দেখবে, যারা কোনো সময় ট্রেকিং করেছো, আমরা যখন একটু একটু করে ওঠার চেষ্টা করি, আমরা খোঁজার চেষ্টা করি যে কোথায় আমরা পা রাখবো বা কাকে আমরা ধরবো। তো যেটা আমাদের সব থেকে কাছাকাছি নাইবার হয়, কাছাকাছি পা রাখার জায়গা হয়, আমরা কিন্তু সেখানেই পা রাখি এবং হাত দিয়ে তার কাছাকাছি কোনো একটা জায়গা ধরে উপর দিকে ওঠার চেষ্টা করি। তো এই পদ্ধতিটা ইউজ করা তোমার হিল ক্লিম্বিং অ্যালগোরিদমের ক্ষেত্রে, এই জন্যই নাইবারের কথাটা বারবার ঘুরে ঘুরে আসছে। ঠিক আছে, তো স্টেপগুলো আমরা নিচে অ্যালগোরিদমটা নিয়ে আলোচনা করব, তার আগে যতটা লিখে মেনশন করা রয়েছে একবার একটু পড়ে নাও।
তো হোপফুলি আমরা পড়লাম। এবার আমরা হিল ক্লিম্বিংয়ের অ্যালগরিদমের তোমার স্টেপগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো স্টেপ 1 এ কি বলেছে, ইভ্যালুয়েট দ্য ইনিশিয়াল স্টেট, ইফ ইট ইজ দ্য গোল স্টেট দেন রিটার্ন সাকসেস অ্যান্ড স্টপ। তো আমরা ফার্স্ট স্টেট শুরু করলাম, সেটা যদি গোল স্টেট হয় তাহলে তো আমাদের খোঁজার দরকার নেই। তো স্টেপ 2 তে কি বলছে, লুপ আনটিল আ সলিউশন ইজ ফাউন্ড অর দেয়ার ইজ নো নিউ অপারেটর লেফট টু দ্য অ্যাপ্লাই। তাহলে বারবার ঘুরে 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 আমাদের সার্চ করে করে যেতে হবে সলিউশনের। স্টেপ 3 তে কি বলেছে, সিলেক্ট অ্যান্ড অ্যাপ্লাই অ্যান অপারেটর টু দ্য কারেন্ট স্টেট। অপারেটর মানে লাইন, এজের কথা বলা রয়েছে, একটা স্টেট থেকে আরেকটা যেতে গেলে সেভাবেই আমরা যাব। স্টেপ 4 এ কি বলা রয়েছে, চেক নিউ স্টেট। তাহলে এইভাবে আমরা 4টে স্টেপ ফলো করে আমরা তোমার হিল ক্লিম্বিং অ্যালগরিদম সম্পর্কে ধারণা পেতে পারি। তাহলে পরীক্ষার হলে যদি খালি অ্যালগরিদম কাকে বলে কোয়েশ্চেন আসে, আমরা এই 4টে স্টেপ লিখব, ঠিক আছে? তো ফাইনালি দেখো কি বলা রয়েছে, ইফ ইট ইজ দ্য গোল স্টেট দেন রিটার্ন টু সাকসেস অ্যান্ড কুইট। তো এইভাবে বারবার ঘুরে ঘুরে আমরা কাজ করব। এবার এর সাথে সাথে আমরা আরেকটু রয়েছে এখানে, সেটাও দেখে নিই। ইফ এর সাথে সাথে একটা এলসও অ্যাটাচ রয়েছে, এলস ইফ ইট ইজ বেটার দেন দ্য কারেন্ট স্টেট দেন অ্যাসাইন আ নিউ স্টেট অ্যাজ আ কারেন্ট স্টেট, এলস ইফ নট বেটার দেন দ্য কারেন্ট স্টেট দেন রিটার্ন টু স্টেপ 2। মানে আমাদের সামনে যদি মাল্টিপল অপশন থাকে আমরা সেখানেও দেখে নেওয়ার চেষ্টা করব কোনটা আমাদের, যদি মাল্টিপল স্টেট থাকে কোনটা বেস্ট স্টেট সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। সেভাবে আমরা বারবার করে লুপ ঘোরাবো, আর ফাইনালি যখন পুরোটা শেষ হয়ে যাবে আমরা এক্সিট করে বেরিয়ে যাব। এই সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তো পুরো অ্যালগরিদমটা তোমরা একসাথে একটু পুরোটা দেখে নেওয়ার চেষ্টা করো। আবারও বলছি, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু খুব কোয়েশ্চেন আসে। তো আমি একটু মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করি, পুরো অ্যালগরিদমটা একসাথে দেখো। লাস্টে এক্সিট আছে, ওটা দেখা যাচ্ছে না, যতটা আছে দেখে নাও। তো তোমাদের সাথে সাথে একজন আরেকজন আছে, কম্পিউটার সায়েন্স পড়ছে পাশে শুয়ে। তোমরাও যেমন চুপচাপ শুনছো, সেও পুরো চুপচাপ শুনে যাচ্ছে, এআই শিখছে এখন থেকেই। তো হোপফুলি পড়লাম। হিল ক্লিম্বিং এর অনেকগুলো টাইপ রয়েছে, তার মধ্যে সবার আগে আমরা যেটা দেখতে চলেছি সিম্পল হিল ক্লিম্বিং। তো আগে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো সিম্পল নামেই কাজ বুঝতে পারছো, অনেকটাই সোজা হবে। দেখো সেটাই বলা হচ্ছে, সিম্পল হিল ক্লিম্বিং ইজ দ্য বেস্ট, দ্য লিস্ট ডিফিকাল্ট অ্যাপ্রোচ টু এক্সিকিউট আ স্লোপ ক্লিম্বিং ক্যালকুলেশন। It just accesses the neighbor hub state at once and chooses the first, which enhances current spans and sets it as a present state. তো এটাই ডেফিনিশন। তো সব থেকে ইজিয়েস্ট কাছাকাছি যে নাইবার আমরা পাবো সেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। কি বলেছে দেখো, ইট জাস্ট চেকস ইটস ওয়ান রিপ্লেসমেন্ট স্টেট অ্যান্ড অন অফ দ্য অফ চান্স that it discovers superior to the present state. At that point, move else in a similar state. এটার কি কি ফিচার্স রয়েছে, less tedious, less ideal arrangement that is not ensured. তো এটা একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। তুমি আসার আগে অবধি করে বসতে বসতে করে দিচ্ছি, আমি তো পা ধরে সমানই করছি। আবার চুপচাপ শুয়েছিল, কিছু করেনি।
বলে এলাম না অলরেডি, একবার বলি শুনতে পাবো। সকালবেলা যখন পিঠে আমি হাত দিয়েছিলাম ভেজা ছিল, রাত্রে ঘেমেছে। এদিকে হাত ছিল সকালে, ওই ঘাম শুকিয়েছে, পিঠে আসবে না। ঘাম শুকিয়ে হাঁটছে কি ঠান্ডা লেগে হাঁটছে একটু বোঝা যাচ্ছে না, মুশকিল হয়ে যাচ্ছে। গরমটা যেমন না পড়লে ঠান্ডা লেগে যাচ্ছে, সেটাও তো মুশকিল। আবার ব্যথা হচ্ছে। তো হোপফুলি আমরা পড়লাম, এগিয়ে যাই সামনের দিকে। আজকে আমরা অনেকটাই টেনে দিয়েছি, তোমরা সাথে ছিলে বলেই সম্ভব হয়েছে। বেশ ইম্পর্টেন্ট কিছু টপিক আমরা আলোচনা করে ফেলেছি আজকে। নেক্সট আসি স্টিপেস্ট অ্যাকসেন্ট তোমার হিল ক্লিম্বিং। এটার মানে হলো আমরা যখন কোনো একটা পার্টিকুলারলি থাকবো, সেখানে নাইবার যতগুলো নোটস রয়েছে, মানে ধরো আমরা পাহাড়ে উঠছি, একটা তো অপশন থাকে না, অনেক আমাদের ধরো পা রাখার অপশন রয়েছে। তো আমরা তো আমাদের থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করবো যেটা বেস্ট অপশন হবে, যেটা আমাদের আরো উপরে নিয়ে যেতে সাহায্য করবে, মানে গোল স্টেটে নিয়ে যেতে সাহায্য করবে। দেখো সেটাই বলা রয়েছে, the steepest ascent calculation is the variety of basic slope climbing calculations. It first examines all the neighboring nodes, then selects the node closest to the answer state as of next node. তো যেটা বলছিলাম সেটা ওখানে মেনশন করা রয়েছে। পুরো বিটা একবার পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। আমাদের নেক্সট ক্যাটাগরি হলো স্টোচ্যাস্টিক হিল ক্লিম্বিং। এর মানেই হলো আমি মানে ওই ধরো আমরা পাচ্ছি পথ, যেখানে আগে পা রাখা জায়গা পাচ্ছি রেখে আমরা চলার চেষ্টা করছি, মানে র্যান্ডমলি যা পাচ্ছি তার উপর বেস করে যাচ্ছি। তো সেখানে দাঁড়িয়ে আমরা সেটা যে বেস্ট অপশন হবে না তোমার খারাপ হবে সেটা আমরা বিবেচনা করি না। তো এ ধরনের তোমার হিল ক্লিম্বিংকে আমরা এই ক্যাটাগরির আন্ডারে ফেলতে পারি। তারপর সেটাই বলা রয়েছে, স্টোচ্যাস্টিক স্লোপ ক্লিম্বিং ডাজ নট অ্যানালাইজ ফর অল ইটস নাইবার্স বিফোর মুভিং। ইট মেক্স ইউজ অফ র্যান্ডমনেস, যেটা বলছিলাম, as a part of the search process. It is also an area search algorithm, মানে আমরা যখনই যেখানে যাচ্ছি আশেপাশে তাদের এরিয়া দেখে র্যান্ডমলি যেটা আগে পাচ্ছি সেটাকে চয়েস করে নিচ্ছি। তো এর একটা তোমার ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেটা হলো যাকে বলাই রয়েছে মিনিং দ্যাট ইট মডিফাইস ওয়ান সলিউশন অ্যান্ড সার্চেস দ্য রিলেটিভলি লোকাল এরিয়া অফ দ্য সার্চ স্পেস আনটিল দ্য লোকাল অপটিমাইজ ফাউন্ড। মানে লোকালি ও বেস্ট সলিউশন যাওয়ার চেষ্টা করছি, যেহেতু লোকাল স্পেস সার্চ করছি, করে আমরা আলটিমেট পিক গোলে পৌঁছানোর চেষ্টা করি। তো এই যে ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা হিল ক্লিম্বিংয়ে বিলং করে। তো স্টোচ্যাস্টিক হিল ক্লিম্বিংটা একবার একটু পড়ে নাও, কোনো কোশ্চেন থাকলে করে নেবে। একটু ডিস্টার্ব করে।
তো হোপফুলি আমরা পড়লাম। তো আজকে আমাদের এই অবধি, আমরা নেক্সট দিনের পর থেকে শুরু করব আমাদের এরপরে কি কি প্রবলেম রয়েছে হিল ক্লিম্বিং এর। নেক্সট দিন আমাকে মনে করাবে, আমরা এখান থেকে শুরু করব। তো বিফোর দ্যাট আজকের ক্লাস নিয়ে যদি কারো কিছু ফার্দার কোয়েশ্চেন থাকে করে নিতে পারো, আর নাহলে যারা আজকে অ্যাটেন্ড করতে পারলে না অবশ্যই রেকর্ডিং ফলো করবে, করে আমাদেরকে সেভাবে জানাবে। তো আজকে ক্লাস এখানেই শেষ করছি, সবাই লিভ করে যেতে পারো। হ্যালো, আমি একটু পড়াচ্ছি অনলাইনে, আমি একটু পরে ফোন করুন, আধ ঘন্টা। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, যেটা বলছিলাম আজকে ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। সবাই যদি কোনো কোশ্চেন থাকে লিভ করে যেতে পারো, আমরা আবার নেক্সট ক্লাস যতটা হলো তারপর থেকে শুরু করবো।